আমার প্রেমিক ধ্রুব। পর্ব ৮। অবন্তিকা তৃপ্তি। ধ্রুব জবাবে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিল। হালকা শীতল বাতাস তার চুলের গোছা উড়িয়ে দিচ্ছিল। রাতের অন্ধকারে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় তার ধারালো চোখে কিসের এক অদ্ভুত তৃপ্ততা। মুগ্ধিত। তেমনি কণ্ঠটাও একরকম ভারী শোনালো, আই ডোন্ট নো বাট আই অ্যাম ফিলিং লাইক অ্যা স্কাই সাম ফিলিং ইজ জাস্ট কিলিং মি। অদিতি নিচে এসে একটা টাইট হাক দিলে, মেবি আই উইল ফিল বেটার। অদিতি ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে থাকল। বুকের ধুকপুক বেড়ে যাচ্ছে, অস্থির তন্মন রুহু অধরে হাসি ফুটল অযথাই। ধ্রুবর এমন স্বরে কথা বলা সে খুব কমই শুনেছে। ওর কণ্ঠের এই অতিরিক্ত ভারী টোন তার হৃদয়ের কোথাও যেন একটা বর্ষর কাঁপন ধরিয়ে দিয়েছে। অদিতি কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, নিচে দারোয়ান আছে। ধ্রুব ভ্রু বাঁকালো, চোখ দুটো একটু সংকুচিত করে বলল, সো হোয়াট? অদিতি এক হাতে ওড়নার কোনা চেপে ধরে শ্বাস ফেলে অপ্রস্তুত গলায় বলল, যদি যেতে না দেয়? বলেই চোখ খিচে ফেলল ধ্রুব। এবার ভ্রু কুচকে ফেলল, পরপর ফোন কানে চেপে মাথাটা নামিয়ে নিঃশব্দে হেসে ফেলল হাসি থামিয়ে। ভ্রু বাঁকিয়ে কথা বলে কৌতুক করে, তাই দারোয়ান আছে? দিন দিন চূড়ান্ত লেভেলের দুষ্টু হয়ে যাচ্ছ তোফাজ্জল হায়াতের ভদ্র সভ্য মেয়ে তুমি, কিন্তু এত ভোলা নও। এই নো। ধ্রুব সুযোগ পেলেই বাবাকে টেনে আনে, বোঝা যাচ্ছে ভবিষ্যতে খুব ভালো জামাই সে হবে না। অদিতি ঠোঁট ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বলল, মোটেও না, মিথ্যে জানেন আপনি। ধ্রুব এবার ভীষণ অবাক হওয়ার ভান করল। সামান্য চেঁচিয়ে বলল, ও আচ্ছা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে থেমে থেমে অদিতিকে লজ্জায় ডুবিয়ে অ্যাক্টিং করে বলে গেল, ধ্রুব বিয়ের পর আপনার সব হুডি আমার হয়ে যাবে। তারপর থেমে ভ্রু কুচকে, এসবকে বলেছিল সেদিন? অদিতি লজ্জায় মুখে ওড়না চেপে ধরেছে। ছি, এসব কথা সেদিন না বললে কে পেটাত অদিতিকে? এখন লজ্জা পাচ্ছে ধ্রুব, ও কত বড় ফাজিল ছেলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছে অদিতি। ও লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। এক হাতে মুখের অর্ধেকটা হাত দিয়ে ঢেকে মিনমিন করে বলল, আমি বলিনি এসব। ধ্রুব হাসল আর লজ্জা দিল না টেলিফোনের অপাশের প্রেমিকাকে। হালকা স্বরে বলল, ওকে মেনে নিলাম বলনি, এখন নিচে আসো, আই অ্যাম ওয়েটিং। তারপর ধ্রুব আর এক মুহূর্ত দেরি করল না, ফোন কেটে দিল। এখন কল না কাটলে এই মেয়ে কথা ঘোরাতেই থাকবে। অদিতি ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। ঠোঁটের কোণে হাসি, পেটে বাটারফ্লাই উড়ছে যেন, যা সে থামানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। ইস, প্রেমে পড়া কতটা সুন্দর এক অনুভূতি। ইস। ওর মুখ ঢেকে হাসির শব্দ ঘুমন্ত তানিয়ার কানে যেতেই ও কম্বল মাথার উপর থেকে সরিয়ে বলল, প্রেমের জোয়ারে ভাষা আমার রুমমেট। লাইট নিভিয়ে যা, আমি ঘুমাবো। অদিতি মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকাল। তানিয়া চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসিটা ঠিকই লেগে আছে। অদিতি লজ্জা পাওয়া বন্ধ করে মুখ চোখ স্বাভাবিক করার চেষ্টা করল। আলমারি খুলে একটা নীল রঙা শাল বের করল, মাথায় ওড়না দিয়ে শাল দিয়ে পুরো গা ঢেকে নিল। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। গালে একটু লালচে আভা ফুটে উঠেছে। লাজুকতা পুরো মুখ জুড়ে একটা গভীর শ্বাস নিল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। বেরিয়ে যাবে তার আগে পেছনে ফিরে সামনে ব্যাগে কাজল আর লিপস্টিক দেখে কি মনে করে পিছিয়ে এসে কাজল চোহে লাগাল। গোলাপি রঙের লিপস্টিক হালকা করে ঠোঁটে দিয়ে দিল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে তারপর লাইট নিভিয়ে নিচে নেমে গেল। দারোয়ান ওকে দেখেই সহাস্যে দরজা খুলে দিল। অদিতি অপ্রস্তুতভাবে তার দিকে তাকাল। পরপর তার পকেট থেকে 1000 টাকা উকি দিতেই যা বোঝার বুঝে গেল ও প্রেম করার জন্যে মন্ত্রীর ছেলে ঘুষ দেওয়া নেওয়া করছে আজকাল। ধ্রুব তখন রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিল, নেভি ব্লু হুডি পরে। তার দুই হাতে ছিল দুটো আইসক্রিম কোন। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল। ধীর পায়ে একটু ইতস্তত করে প্রেমিকের পাশে গিয়ে দাঁড়াল। পাশে অদিতির অস্তিত্ব উপলব্ধি করে ফিরে তাকাল ধ্রুব। অদিতি হাতের আইসক্রিমের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, ঠান্ডায় আইসক্রিম খাচ্ছেন? জ্বর উঠবে আবার? ধ্রুব একদৃষ্টিতে চেয়েছিল অদিতির দিকে। জবাব এল ভারী গলার, উঠলে উঠবে। কেয়ার করবে তখন। দায়িত্ব পালন করা এখন ঠেলেই শেখো তোফাজ্জল। অদিতি সঙ্গে সঙ্গেই ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল, আমার বাবার সঙ্গে আপনার কোন জন্মের শত্রুতা একটু বলবেন? সবকিছুতে বাবাকে টানতেই হয় আপনার?
ধ্রুবর চোখ মুখ বদলে গেল। বড় আফসোস নিয়ে বলল, তোমার বাবাই তো আমার সব সমস্যার মূল, তিনি আমাদের মেনে নিলেই আরও 1 মাস আগে তুমি আমার বউ হয়ে যেতে, তারপর এই 1 মাস আমরা একই রুম শেয়ার করতাম, একই টাওয়াল, একই বারান্দা, এন্ড অবভিয়াসলি একই হুডি, এন্ড ফাইনালি একই বেড। আবার সেই এক হুডির লজ্জা। অদিতির চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুবর কথার মাঝখানেই সে দ্রুত বাড়িয়ে বলা ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, বুঝেছি, আর বলা লাগবে না। ধ্রুব চোখ টিপে হাসল। এক হাতে আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিল, বলল, খাও। অদিতি গাল ফুলিয়ে আইসক্রিম ধরল। আইসক্রিম খেতে খেতে ধ্রুবর দিকে তাকিয়ে দেখতে পেল এতক্ষণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ধ্রুব কেমন অন্যরকম চোখে তাকিয়ে রয়েছে। অদিতি আইসক্রিম খেতে খেতে বলল, কি দেখেন? আইসক্রিম গলে যাচ্ছে আপনারটা। ধ্রুব উত্তরে ঠান্ডা গলায় বলল, ইউ নো অদিতি, শেয়ারিং ইজ কেয়ারিং। অদিতি ভ্রু কুচকাল, মানে? ধ্রুব এক মুহূর্তও দেরি করল না। দ্রুত নিজের আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিয়ে ওরটা নিজে নিয়ে নিল। অদিতি হাতে ধ্রুবর আস্ত না খাওয়া আইসক্রিম নিয়ে হতবম্ব হয়ে তাকিয়ে আছে। ধ্রুব এসবের ধার ধারে না। এক কামড়ে আইসক্রিম খেয়ে চোখ বন্ধ করে একদম তৃপ্তির শ্বাস ফেলল। তারপর চোখ খুলে ভ্রু বাঁকিয়ে বলল, তোমার আইসক্রিমের ফ্লেভার জোস, একটা লিপস্টিক স্মেলও পাচ্ছি। অদিতি লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পেরেছে অদিতি সেজে এসেছে আজ, লজ্জায় আর তাকালো না ধ্রুবর দিকে। ধ্রুব স্রেফ লজ্জা দেখল, কিন্তু মুখে কিছু বলল না। আইসক্রিম খেতে খেতে অদিতির দৃষ্টি একটা গাজরার দোকানে আটকে গেল। অদিতি চেয়ে রইল সেখানে। ধ্রুব চুপচাপ ওর মুখের অভিব্যক্তি লক্ষ্য করল। ওর চোখের দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকাল। তারপরই যা বোঝার বুঝে গেল। ডাকল ও, অদিতি। অদিতি চোখ সরিয়ে নিল ধ্রুবর দিকে তাকালে। ধ্রুব ঠান্ডা গলায় স্রেফ বলল, যা পছন্দ হয়। বলতে বলেছিলাম। বলিনি? অদিতি তাকিয়ে রইল। মানে? ধ্রুব এবার আইসক্রিমের খোসা রাস্তায় ফেলে অদিতির হাত চেপে ধরল। টেনে নিয়ে যেতে লাগল গাজরার দোকানের দিকে। অদিতি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলল, আরে আমার লাগবে না এসব, আমি তো এমনি এমনি। ধ্রুব শুনেনি। ও দোকানদারকে বলল, সব রঙের কি বলে এসবকে? ওহ, গাজরা 3টা করে দিন। অদিতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আল্লাহ, এতগুলো কেন? এখানে তো অন্তত 20টা হবেই। ধ্রুব নির্বিকারভাবে টাকা বের করে দোকানিকে দিল। গাজরা একটা নিজেই হাতে নিয়ে অদিতির হাত টেনে পড়াতে পড়াতে বলল, আমি প্রেমিক হিসেবে মেবি এক্সপেরিয়েন্স না অদিতি। জানি না গার্লফ্রেন্ডকে কিভাবে ট্রিট করতে হয়। এন্ড আমি চাই এই ব্যাপারেগুলোতে ইউ শুড হেল্প মি আউট। অদিতি নিঃশব্দে চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব এক হাতে গাজরা নিয়ে অদিতির হাতে পরানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু মিলছিল না। এবার ও বিরক্ত হল ভীষণ। কি বা এটা, কিভাবে পোড়ায় এটা? ধ্রুব বিরক্ত হয়ে বলার সাথে সাথে অদিতি ফিক করে হেসে ফেলল। ধ্রুব শাসালো, ডোন্ট লাভ, ডিস্ট্র্যাক্ট হচ্ছি। অদিতি এবার হাসতে হাসতে বলল, দিন, আমি শিখিয়ে দিচ্ছি। তারপরও ধ্রুবকে শিখিয়ে দিল কিভাবে গাজরা পরাতে হয়। ধ্রুব ধীরে ধীরে শিখল, তারপর নিজে থেকে আরেকটা গাজরা নিয়ে অদিতির চুলে পরিয়ে দিল। তারপর ওকে ঘুরিয়ে প্যাঁচিয়ে দেখে উজ্জ্বল কণ্ঠে বলল, পারফেক্ট। ধ্রুব অদিতি রাস্তার এক কিনারা ধরে হাঁটছে। হাঁটার মধ্যেই হঠাৎ করে অদিতির পা মোচড় দিয়ে গেল। ব্যথায় আহ বলে রাস্তাতেই পা চেপে হাঁটু ভেঙে বসে গেল। মুখ ব্যথাতে নীল হয়ে গেছে রীতিমতো। ধ্রুব সাথে সাথে উদ্বিগ্ন হয়ে অদিতির পাশে বসে পড়ল। আর ইউ অলরাইট? কি হয়েছে তোমার? অদিতি বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমার পা। ধ্রুব আর অপেক্ষা করে না। অস্থির হয়ে বলল, দেখি আমি, পা মুচকে গেছে মেবি। বলে পায়ের গোড়ালির কাচের পায়জামার দিকে হাত বাড়াতেই অদিতি চমকে সরে গিয়ে বলল, ঠিক আছে, আমি পায়ে হাত দিবেন না। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। অদিতি অস্বস্তিতে ভুগছে সেটা দেখে ধ্রুব বলল, ওকে ফাইন, হাঁটতে পারবে? ডক্টরের কাছে যেতে পারবে? ধ্রুব অদিতি বলল, আমি ঠিক আছি, আপনি যেতে পারবে কিনা? হ্যাঁ কিনা? ধ্রুব ঠান্ডা গলায় বলল। অদিতি দমল। হাল ছেড়ে মিনমিন করে বলল, একটু হেল্প করলেই পারব। ধ্রুব অদিতিকে এবার পাঁচকোলে তুলে নেওয়ার জন্যে দুহাত বাড়াতেই অদিতি চমকে দ্রুত বলে উঠল, এভাবে না, এভাবে না। ধ্রুব সরে গিয়ে রেগে তাকাল। অদিতি ওই রাগী চোখ দেখে নিচু গলায় বলল, কেউ দেখবে? ধ্রুব। ধ্রুব অন্য পাশে চেয়ে নিজের রাগের নিঃশ্বাস ছেড়ে সামলানো চেষ্টা করে অদিতির দিকে তাকাল।
ধ্রুব ঠান্ডা গলায় বলল, ফাইন, হাত ধরতে তো প্রবলেম নেই। নাকি এটার জন্যে বিয়ে করা লাগবে? তাহলে চলো, কাজী অফিসও সামনেই আছে। অদিতি চমকে দ্রুত মাথা নাড়াল। অর্থাৎ হাত ধরতে ওর সমস্যা নেই। ধ্রুব আস্তে করে অদিতির হাত ধরে উঠিয়ে নিল। 1 মিনিটের হাঁটা রাস্তা পরেই হসপিটাল আছে একটা, ওটাতেই যাবে ওরা। ওয়েসিস হসপিটাল। ধ্রুব অদিতিকে চেয়ারে বসিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেল। গম্ভীর হুডিতে ধ্রুবকে আসতে দেখে রিসেপশনের মেয়েটার আচার আচরণই যেন বদলে গেল। চুল ঠিক করে দ্রুত নিজেকে ঠিকঠাক করল। দূর থেকে এই মেয়ের এমন আচরণ দেখেই মুহূর্তেই ভ্রু কুঁচকে গেল অদিতির। ও তীক্ষ্ণ চোখে মেয়েটাকে দেখে যেতে লাগল। অথচ ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে রিসেপশনের মেয়েটার সামনে দাঁড়িয়ে বলল, ডাক্তার অনিরূপ শেখ জয় আছেন আজকে? মেয়েটির চোখ হাসে, কণ্ঠে সবটাই মিষ্টি ঢেলে বলল, জি আছেন। অদিতির চোখে মেয়েটাকে এই মুহূর্তে চূড়ান্ত বিশ্রী দেখাচ্ছে। ইচ্ছে করছে মাথার সবগুলো চুল টেনে ধরতে। ধ্রুবর সামনে এভাবে নেচে নেচে কথা বলার কি আছে? ধ্রুব কি ভুলেও ওর দিকে তাকাবে নাকি? অদিতি এবার ধ্রুবকে লক্ষ্য করল। ধ্রুব নিজের মতো করে গম্ভীর গলায় বলল, একটা টিকিট লাগবে। মেয়েটি হেসে হেসে বলল, জি, আমি কল করে স্যারকে জানাচ্ছি। ধ্রুব টিকিট নিয়ে হাঁটতে হাঁটতে ধ্রুব অদিতির কাছে ফিরে এলো। পেছনে থেকে ধ্রুবর ম্যানলি হাঁটা দেখে সেই রিসেপশনের মেয়েটির থুতনি ঝুলে গেল। গালে হাত দিয়ে বলে ফেলল, উফ হ্যান্ডসাম। অদিতির মুখ কুঁচকে গেল। এমন কথায় ও চোখ রাঙিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে অন্য আরেকটা মেয়ে অদিতিকে দেখে ওই মেয়েকে বলল, বেশি উড়িস না, গার্লফ্রেন্ড নিয়ে এসেছে তোর দিকে কেমনে তাকিয়ে আছে দেখ। অদিতি মেয়েটার দিকে চরমভাবে চোখ রাঙিয়ে তাকালো, তারপর ইচ্ছে করে হাতের গাজরা দেখিয়ে ঝাঁকালো। বোঝালো এই গাজরাটার মালিক হচ্ছে এই ছেলে, সঙ্গে এই হাতের মালিকও চোখ রাঙাল। ধ্রুব টিকিট নিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো। ফুলগুলো পড়বে তো সব এভাবে নাড়াচ্ছ কেন? অদিতি এক মুহূর্তের জন্য একটু থমকাল, তারপর অস্বস্তিতে গাজরা নাড়ানো থামিয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে দিল, উঠে আসো। অদিতি এক মুহূর্তে ওই মেয়েটার দিকে তাকালো। পরপর ইচ্ছে করে ধ্রুবর হাত শক্ত করে ধরে উঠে দাঁড়ালো। ধ্রুব এভাবে এত গভীরভাবে হাত ধরাতে কিছুটা অবাক হয়েছে। অদিতির চোখ লক্ষ্য করে পেছনে তাকাতেই এক মুহূর্তের জন্য ধ্রুব অবাক হল। পরপর মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। চলো যাই। ধ্রুব ও অদিতি কেবিনে ঢুকতেই অনিরূপ মাথা তুলল। অদিতি ধ্রুব চেয়ারে বসল। অনিরূপ পুরো ডিটেলস শুনল ধ্রুবর থেকে। তারপর অদিতির দিকে চেয়ে বলল, আপনার পা দেখা লাগবে, পাজামা নিচ থেকে তোলা লাগবে। অদিতি এটা শুনে অস্বস্তি নিয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ওর অস্থিরতা বুঝে দীর্ঘ নিঃশ্বাসে ছেড়ে পরপর উঠে গিয়ে জানালার দিকে ফিরে দাঁড়াল। অদিতির পা পরীক্ষা শেষে অনিরূপ ধ্রুবকে ডাকল, আপনি এসে বসতে পারেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ধ্রুব গিয়ে আগের জায়গায় বসল। অনিরূপ বলল, প্যাসেন্ট আপনার কে হয়? ধ্রুব এক মুহূর্ত দেরি না করে স্বাভাবিক গলায় বলল, বউ। প্রেসক্রিপশন লিখতে লিখতে অনিরূপের ঠোঁটের কোণে একটু হাসি দিই। সে জানে ধ্রুব মিথ্যা বলছে। অদিতি তখন অবাক হয়ে ধ্রুবর দিকে চেয়ে রয়েছে। অনিরূপ বলল, আমার কাছে মনে হচ্ছে আপনার স্ত্রীর পায়ের প্রপার ট্রিটমেন্ট দরকার। মিস অদিতি, পায়ে কি ছোটবেলায় ব্যথা পেয়েছিলেন? অদিতি মাথা নাড়ল। ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে ওয়ে ভেঙেছিল একবার। ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল। অনিরূপ বলল, যা আন্দাজ করেছিলাম। ধ্রুব উনার এক্স-রে করিয়ে রিপোর্ট আমাকে দেখাবেন। ধ্রুব মাথা নাড়িয়ে উঠে দাঁড়াল। অদিতির হাত ধরে ওকে উঠে দাঁড়াতে হেল্প করল। দরজা দিয়ে বেরিয়ে আসার সময় অদিতি ফিসফিস করে বলল, আমি আপনার বউ? ধ্রুব উত্তর দিল না। অনিরূপ চেয়ারে হেলান দিয়ে পেছনে ঘুরে বসে ভীষণ ক্লান্ত লাগছে ওর। ওহ, আশার আজ হসপিটাল আসার কথা ছিল। অনিরূপ কল লাগালো আশাকে। রিং হচ্ছে। ওপাশ থেকে আশা কল রিসিভ হলো না। অনিরূপ আবার কল লাগায়। ওর কলের মধ্যেই কেউ ওর দরজায় টোকা দিল, মে আই কাম ইন? অনিরুদ্ধ আশাকে কল করতে করতে উত্তর দিল, ইয়াহ কাম ইন। আশা নিজের মোবাইলের দিকে চেয়ে মাথা নিচু করে হাসল। কিন্তু ভেতরে ঢুকল না, বরং আবার নক করল, মে আই কাম ইন? একে তো আশাকে কলে পাচ্ছে না, তার উপর এই মেয়ে বারবার কাম ইন কাম ইন বলে চেঁচাচ্ছে। অনিরূপ এবার আরও বিরক্ত হয়ে চেয়ার সমেত পেছনে ফিরে তাকানোর আগেই বলল, ইয়াহ কামি।
অনিরূপ থমকে গেল যেন। তার ওয়ান এন্ড অনলি ওয়াইফ আশা দরজায় খিল তুলে। সেই খিল তোলা দরজায় কোমর বাঁকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে লাগছে অস্থির এক লাস্যময়ীর মতো, যে অনিরূপকে দুহাতে নিজের দিকর আকৃষ্ট করে যাচ্ছে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে। অনিরূপ বিস্ময়ে থমকে গেল। আশা ওই থমকানো মুখ দেখে আকর্ষণীয় ভঙ্গিতে ভ্রু বাঁকাল। এবার যেন অনিরূপের হুট করে গরম লাগতে শুরু করল। সে আর নিজেকে সামলাতে পারল না। হাত দিয়ে টাইয়ের নট ঢিলে করতে করতে দুষ্টু হেসে বলল, উফ কি হট। আশা হাসল। সোজা হয়ে দাঁড়িয়ে মডেলদের মতো করে এগিয়ে আসতে লাগল অনিরূপের দিকে। টেবিলের সামনে এসে তার দুহাত দিয়ে ঠেসে রাখতেই অনিরূপ ঢোক গিলে তাকাল। আশা তার চোখে চোখ রেখে ভ্রু নাচিয়ে বলল, ডক্টর সাবের পিপাসা পাচ্ছে বুঝি? অনিরু এবার আর আটকে রাখতে পারল না, নিজেকে দ্রুত উঠে দাঁড়ালো। পরপর আশাকে টেনে নিজের সঙ্গে মিশিয়ে অস্থির গলায় বলল, নিড সাম ড্রিঙ্ক, হট ড্রিঙ্ক। বলেই চোখ টিপল। আশা হাসল। অনিরূপের বুকে ওর নরম হাত ঠেসে বলল, বাসায় ড্রিঙ্ক থাকতে এখানে কেন পড়ে আছেন? চলুন আমার সাথে। অনিরূপ নিঃশব্দ হাসি ফেলল। পরপর ভ্রু উঁচিয়ে, বাসায় ড্রিঙ্ক আছে? আশা জবাবে বলল, ইয়া এক্সপেন্সিভ ওয়ান। অনিরূপ যেন আকাশ থেকে পড়ল। এমনভাবে বলল, আমার আনরোম্যান্টিক বউয়ের আজকের একই দশা। সূর্য কোন দিকে উঠছে সেটাই ভাবছি। আশা অনিরূপের বুকে চিমটি কেটে চোখ রাঙিয়ে তাকালো। কথা ঘুরিয়ে বলল, তুলি সঙ্গে কথা হয়েছে, টেস্ট করাবো। আপনি যাবেন আমার সঙ্গে? অনিরূপ ঘড়ি দেখে বলল, এখন যদি যাই তাহলে তোমার সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরতে পারবো না, বাট আই নিড ড্রিঙ্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আশা এবার লাজুক হেসে বলল, তাহলে আমি করিয়ে আসি? একসঙ্গে না হয় বাসায় ফেরা যাক। অনিরূপ হাসল। আশার কপালে চুমু খেয়ে এসে ফিসফিস করে বলল, টেস্ট পজিটিভ এলে আমাকে সবার আগে জানাবেন ম্যাডাম। স্বামী হই কিন্তু আপনার। গাইনকোলজিস্ট প্রত্যাশা হোসেন, তুলি নিয়ামত চেম্বার করে এই হাসপাতালে। আশা তার কেবিনের দরজায় নক করল, তুলি আসব? তুলি রিপোর্ট দেখছিল। মাথা তুলে আশাকে দেখে ও একগাল হেসে বলল, আসো আসো ডক্টর সাহেবের বউ। আশা হেসে গিয়ে চেয়ারে বসল। তুলি রিপোর্ট একপাশে ঠেলে রেখে পুরো মনোযোগ দিল। আশাকে বলল, কিট দিয়ে পরীক্ষা করেও শিওর হচ্ছ না এখনো কেন? আশা বলল, কিট মাঝে মাঝে ফলস রেজাল্ট দেয়, আমি এবার তাকে আশাহত করতে চাইছি না। তুলি হাসল। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলো আমার সাথে টেস্ট করিয়ে নেই। টেস্ট করানো শেষ হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফিতে আশার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। তুলি রিপোর্ট আবার দেখতে দেখতে হেসে বলল, খুশি এবার? আমি কি তোমার বাচ্চার দায়ী মা হব? আগেই হলে রাখলাম। আশার চোখ মুখ হাসছে যেন। অদ্ভুত এক তৃপ্ততা মুহূর্তেই ছড়িয়ে গেছে মুখ শরীর জুড়ে। ও উত্তর দিল, সে তোমকে ছাড়া আর কাউকে বিশ্বাসও করবে না আমার ডেলিভারির ব্যাপারে। তুলি মুচকি হাসল। অনিরূপ ভাই, আসলেই তোমার প্রেম পাগল হয়ে গেছে। শুভ্র স্যার তো প্রায়ই বলে উনার কত কি ছিলেন আর কি হয়ে গেছে তোমার স্বামী। আশা এই কথায় ভাব দেখিয়ে বলল, এটা হচ্ছে আমার হাতের খেল, বাঁকাকে একদম সোজা করার পন্থা আমার জানা আছে। আশা তুলি দুজনেই হেসে ফেলে। হঠাৎ তুলির ফোন বাজল। শুভ্র কল দেখে তুলি কল রিসিভ করল। সালাম দিতেই ওপাশ থেকে বলা হলো, তোমার শেষ? তুলি উত্তর দিল, প্রায় শেষ। আশা এসেছিল। শুভ্র এটা শুনে হেসে কৌতুক করে বলল, কি ব্যাপার? তাহাদের কি আশা পূর্ণ হচ্ছে? তুলি আশার দিকে চেয়ে উত্তর দিল, ইয়া আশা প্রেগন্যান্ট। আশা লাউডস্পিকারে দিল। শুভ্র খুশিতে উচ্ছ্বাস নিয়ে হেসে বলল, বন্ধু বাবা হচ্ছে, এটা কি জানে সে? কি ভাবি জানাবো? শুভ্র কথা বলতেই আশা লাজুক হেসে বলল, আমি নিজে তাকে জানাবো, ততক্ষণ তোরপাতে থাকুক। শুভ্র মেনে নিল। বলল, বন্ধুর কষ্ট তো আর চোখে দেখা যাচ্ছে না, তবে আপনি যা বলবেন তুলি শুনো। তুলি আবার ফোন সাইলেন্ট করল। ফোন কানে লাগাতেই শুভ্র ফিসফিস করে বলল, আজকে আম্মুকে বলে দিয়েছি মেয়ে আম্মুর ঘরে ঘুমাবে। তুমি ওকে ভুলেও আনতে যাবে না আজ আমাদের ঘরে। শুভ্র যেন শাসালো। তুলি লজ্জায় শেষ, তবুও মিছে রাগ দেখিয়ে বলল, মেয়ে আমাদের ছাড়া কখনো ঘুমায়নি আপনি সব সময়। শুভ্র ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, অভ্যাস করতে হবে তো, এভাবে কয়দিন আমি উপোস থাকব? দয়া করো তুলি, ভেবে দেখো, আমার মেয়েরও তো ভাই বোন দরকার। ভাই বোন? তুলির নিজেরও তো ইচ্ছে ও আবার মা হবে। কিন্তু শুভ্রকে সেটা বুঝতে না দিয়ে তুলি লজ্জা পেয়ে বলল, উহু, আমি আমার মেয়েকে নিয়েই পূর্ণ। শুভ্র তাড়াহুড়ো দেখিয়ে বলল,
আমিও পূর্ণ, তবে আমাদের একটা ছেলেও দরকার, যেন আমাদের ঝগড়া হলে আমাদের দুজনের পক্ষই ভারী থাকে। তুলি হাসে, মানুষটা এত উন্মাদ কেন? কই যাবে তুলি একে নিয়ে? শুভ্র আবারও ফিসফিস করে বলল, মনে থাকে যেন আজকের রাত আমাদের দুজনের হবে শুধু। তুলি লাজুক হাসল, কেশে কথা ঘুরিয়ে বলল, আমাকে নিতে আসবেন আপনি? আমার প্রায় প্যাশেন্ট শেষের দিকে। শুভ্র ঘড়ি দেখে নিয়ে অবাক হয়ে বলল, ও গড, আজকে এত তাড়াতাড়ি শেষ রাতটা দীর্ঘ পাবো মনে হচ্ছে। আই অ্যাম কামিং, ওয়েট ফর মি। তুলি হাসে লজ্জা পেয়ে নিচু গলায় শুধু বলল, আসুন। কল কাটল, তুলির রিপোর্ট দেখছে। তার চোখে মুখে লাজুকতা, আশা ওকে বকা চোখে দেখতেই আছে। তুলি চেয়ে নিজের মুখের রক্তিম আভা সরাতে পারছে না এক ফোঁটা। আশা এবার টিপ্পনি কেটে বলল, বাহ শুভ্র ভাই, কল কাটার পর থেকে তার বউর মুখ থেকে হাসি সরছে না। এখন কি বললেন আপনার জামাই? তুলি কি বলবে, নিজেও কম যায় নাকি? টিপ্পনি কেটে বলল, আজকের রাতে আপনাদের মুখ থেকেও হাসি সরবে না, সেসব কথা তুলব এখন? আশা হাসে লজ্জিত ভঙ্গিতে, শাড়ির আঁচল ঠিক করে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে। তুলি সেটা দেখে শব্দ করে হেসে উঠল। এক্সরের রিপোর্ট হাতে ধ্রুব রাস্তার কিনার ধরে হাঁটছে। পাশেই অদিতি ভীতু ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ধ্রুবকে দেখছে। হসপিটাল থেকে বের হবার পর থেকেই ধ্রুব ভীষণ নীরব হয়ে আছে, এখন অবধি একটা কথাও বলেনি। অদিতির ধ্রুবর এসব নীরবতা একটুও সহ্য হচ্ছে না। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে অদিতি দুহাতে ধ্রুবর পেটানো বাম হাতটা টেনে ধরল। ধ্রুব পা থামল, কিন্তু পেছনে ফিরে অদিতিকে দেখল না একবারের জন্যেও। অদিতি ভাঙা গলায় ডাকল, ধ্রুব এদিকে তাকান না। ধ্রুব তাকাল না। অদিতি এবার আরও শক্ত ভঙ্গিতে টেনে ধরল ধ্রুবর হুডির হাতা। এবার ফিরে তাকালো ধ্রুব স্বাভাবিক ভঙ্গিতে অদিতিকে দেখতে থাকলো। অদিতি ওই চোখ দেখে চোখ নামিয়ে মিনমিন করে বলল, সরি, এটা লুকানোর জন্যে আমি চাইছিলাম না। আপনি অযথা এসব জানেন। তাছাড়া আমি তো এখন ফাইন আছি, এই দেখুন পাও নাড়াতে পারছি। বলে পা নাড়িয়ে দেখাতে গেল অদিতি। পরপরই চোখ মুখ কুচকে ব্যথায় ঠোঁট চেপে ধরল ধ্রুব। ভ্রু বাঁকিয়ে তাকাল। স্বাভাবিক চোখ ওর। অদিতি আস্তে করে পা মাটিতে রাখল, অপ্রস্তুত গলায় বলল, সরি। আবার এই সরি। ধ্রুব এবার বিরক্ত হয়ে বলল, আমি তোমার বয়ফ্রেন্ড হতে পারি অদিতি, কিন্তু বিয়ে করা ছাড়া কি আমি তোমার ব্যাপারে কিছুই জানতে পারি না? আমার সেই রাইট নেই? তোমার পা ভালো না। ডক্টর জয় নিজে আমাকে ডেকে বলেছে তোমার প্রপার ট্রিটমেন্ট দরকার। পায়ের এত ইম্পর্ট্যান্ট কথা তুমি লুকাও কিভাবে আমার থেকে? অ্যানবিলিভেবল। অদিতি চুপ হয়ে গেল। বলার চেষ্টা করল কিছু, আমি বলতে চেয়েছি। হঠাৎ অদিতির কথার মাঝখানে ওদের পাশ থেকে একটা মেয়ে পাশ কেটে চলে গেল। অদিতির পেছনে ফিরে ওই মেয়ের দিকে তাকাল। পেছনে পেছনে আরেকটা ছেলে বড় বড় পা ফেলে এগুচ্ছে। ছেলেটার চোখে রাগ। জেদ। অদিতি হা হয়ে দেখতে থাকল ছেলে মেয়ে দুটোকে। সাইদ গিয়ে সরাদ্রি হৈমির হাত পেছনে থেকে টেনে ধরল। হৈমি রেগে পেছনে ফিরে তাকালো। ওর চোখে জল চলে এসেছে রীতিমতো। সাইদ হৈমির চোখে পানি দেখে এক প্রকার হতবম্ব হয়ে গেল। চেঁচিয়ে বলল, গড হুয়াই আর ইউ ক্রিং? বাচ্চা কি হবে না নাকি? কোনোদিন ছোট একটা বিষয় নিয়ে এত তেড়ামো ভালো লাগে না আমার। হৈমি হৈমি সাইদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দুহাতে চোখ মুছল। মাথাটা নিচু করে নাক টেনে টেনে বলল, আমি সব শুনেছি। ডক্টর কি বলেছে? বাচ্চা না হলে আপনি ছেড়ে দিবেন আমাকে? সব জানি আমি, মাইশা ভাবি বলেছে আমাকে। সাইদ হতবম্ব। কি ভাবছে হৈমি ওকে নিয়ে? ও কোথাও ঠিক কোন জায়গায় ভালোবাসার খামতি রেখে দিয়েছে? সাইদ অন্যদিকে চেয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, আবার চক্ষু লাল করে হৈমির দিকে ফিরল। খিচিয়ে খিচিয়ে বলল, ওকে ফাইন, তোর বাচ্চার গুষ্টি কিলাই আমি আজকে রাতের আদর তুই সারা জীবন মনে রাখবি। যতক্ষণ পর্যন্ত তুই কনসিভ না করছিস ততক্ষণ অবধি আমি সাইদের হাত থেকে তোর নিস্তার নেই। লেটস গো। বলে আচমকা পাঁচকোলে তুলে নিল হৈমিকে। হৈমি দুহাতে ভয় পেয়ে সাইদের গলা জড়িয়ে ধরে ভয়ার্ত চোখে। বড় বড় চোখে সাইদের দিকে চেয়ে দেখে সাইদের চোখ মুখে রাগের ফুলকি ঝরছে। হৈমি বুঝতে পারে সে ভুল মানুষের সঙ্গে পাঙা নিয়েছে। কি হবে এখন? খোদাতালা রহম না করলে আজকে সাইদের হাত থেকে হৈমিকে কেউ বাঁচাতে পারবে না। হৈমি ভয়ার্ত গলায় বলার চেষ্টা করল কিছু, আমি এসব মিন করিন। জাস্ট শার্ট অ্যাপ। আমি তোকে ছেড়ে দিবে জাস্ট বিকজ অফ একটা বেবির জন্যে? এটা বলার আগে তোর ভাবা উচিত ছিল নাও আই হ্যাভ নো আদার অপশনস। সাইদ হৈমিকে কোলে নিয়ে বড় বড় পা ফেলে গাড়িতে বসিয়ে দিল। পুরো ব্যাপারটা ধ্রুব অদিতির নজরে থাকল। অদিতি ওদের এসব কথা কোলে তোলা দেখে ঠোঁট চেপে চূড়ান্ত লজ্জায় অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। ধ্রুবর এসব দেখে ভীষণ হাসি পাচ্ছে কেন যেন।
ও দুষ্টু হেসে আর চোখে অদিতিকে দেখল, তারপর কি মনে করে অদিতির দিকে ঝুঁকে এসে শুনিয়ে শুনিয়ে বলল, কি ব্যাপার তোফাজ্জল হায়াতের ভদ্রকন্যা, কাউকে দেখে আপনার মধ্যেও কিছু মিছু হচ্ছে নাকি? অদিতি লজ্জায় যেন মাটির নিচে ঢুকে যাবে ও মিছে রাগ দেখিয়ে চোখ রাঙালো ধ্রুবকে। ধ্রুব ওই তাকানো দেখে ভয় পাওয়ার ভান করে বুকের বা পাশে হাত চেপে মাথাটা হালকা পিছিয়ে নিয়ে আতঙ্কিত গলায় বলল, অপস ইউর আইজ ইজ ক্যারিং মি, ডোন্ট গিভ মি দিস লুক। অদিতি হেসে ফেলল ধ্রুবর বাড়তি অভিনয়টুকু দেখে। আজ 21শে ফেব্রুয়ারি, আজ খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিনের মুক্তির দিন। আজ আদালত থেকে বিনা শর্তে মুক্তি পেয়েছেন উনি। আদালত থেকে মাথা উঁচু করে বুক চওড়া করে বেরিয়ে আসতেই পুরো জায়গা জুড়ে কোলাহল লেগে জেল এক প্রকার, চারপাশে পুলিশের ঘেরাও। সাংবাদিকরা উৎ পেতে আছে রীতিমিত। সৌরভ বেরিয়ে এই সাংবাদিক আর জনগণের ভিড়ে আটকা পড়ে গেলেন। পুলিশ এত মানুষের ধাক্কাধাক্কি সামলানোর চেষ্টা করার জন্যে লাঠি উঁচাতেই সৌরভ চোখের ইশারায় তাদের থামালেন। পুলিশ সদস্যগণ একপাশে সরে গেল। সৌরভ সাংবাদিকদের দিকে তাকালেন। একজন সাংবাদিক শুরুতেই বলল, স্যার, আপনার মানি লন্ডারিংয়ের মিথ্যা মামলার পেছনে কারা থাকতে পারে? আপনি কাকে সন্দেহ করছেন? সৌরভ মুচকি হাসলেন, চোখের ভেতরে কিছু একটা তো ছিলই। জবাব এলো, সন্দেহ আছে, তবে এখন সেটা বিশ্বাসে বদলে গেছে। বাকিটা আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন। সাংবাদিকদের মাঝে এ কথা শোনামাত্রই সাড়া পড়ে গেল। একজন এগিয়ে এসে বলল, স্যার, শোনা যাচ্ছে আপনার ছেলের হাত আছে আপনাকে মুক্ত করতে, তাহলে কি ধরা যায় তিনি রাজনীতিতে আসতে চলেছেন? ধ্রুব দূরে বাইকের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কালো সানগ্লাস চোখে, আরেক হাতে সিগারেট ফুঁকছে। তো আরেক হাতে কোকাকোলার ক্যান ঠোঁটে তার সেই চিরচেনা উদাসীনতার ছাপ। সৌরভের তাকানো তার গায়ে লাগল না যেন। সৌরভ ধ্রুবর দিকে এক ঝলক তাকিয়ে চোখ সরালেন, তারপর জবাবে বললেন, আমার ছেলে আমার সব। আমি আজও টিকে আছি কারণ আমার ছেলে পাশে ছিল। আমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আমার ছেলেকে নিয়ে নয়। ওর এই জগতের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। ওর জগৎ আলাদা। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। সৌরভের কণ্ঠে যে দৃঢ়তা, তাতে আর কোনো সাংবাদিক প্রশ্ন করার সাহস পেল না। সৌরভ পুলিশের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গেই তার ইশারায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হলো। সাদা পাঞ্জাবি পরে যেমন রাজার মতো কারাঘরে এসেছিলেন, তেমনি সম্মান নিয়ে আদালত থেকে বেরিয়ে মার্সিডিজের দরজা খুলে গাড়িতে বসলেন। সৌরভ গাড়িতে বসতেই বাকিটুকু সিগারেট রাস্তায় ফেলে দিল। ধ্রুব কোকের বোতল পাশে থাকা সৌরভের দলের এক ছেলের হাতে ধরিয়ে দিয়ে বাইক স্টার্ট দিল। তারপর গাড়ির আগে চলল বাইক নিয়ে, কার পেছনে পেছনে সৌরভের গাড়ি এগোল। বাড়ির দরজায় এসে সৌরভ নামলেন, সাদা পাঞ্জাবির বোতাম ঠিক করলেন। ইয়ামিন বাড়ি, এর সামনে এক মুহূর্ত দাঁড়ালেন। ধ্রুব সানগ্লাস খুলে বুকের খোলা শার্টের মধ্যে ঝুলিয়ে এগিয়ে গেল। সৌরভের পাশে দাঁড়ালো গম্ভীর মুখে, মুখে কোনো ভাবান্তর নেই, যেন সবকিছুই তার কাছে নিতান্ত স্বাভাবিক। তারপর বাপ ছেলে একসঙ্গে ঢুকল সদর দরজা দিয়ে। ড্রয়িং রুমে ঢুকতেই সৌরভের শুরুতেই চোখ গেল তৃণার দিকে। তৃণা সোফায় বসে আছে, চোখে মুখে ক্লান্তি, অভিমান। সৌরভ ধীর পায়ে এগিয়ে গেলেন। তৃণা উঠে সৌরভের দিকে চেয়ে উঠে দাঁড়ালো আস্তে করে, ওর চোখে জল। সৌরভ তৃণার পাশে দাঁড়াতেই তৃণা উনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, শান্তি, আপনি এখন? রাজনীতি আপনাকে অনেক কিছু দিয়েছে না? আর কিছু পাওয়ার আশা আছে এখনো? বলুন আমাকে, নেক্সট কোন কারাঘরে যেতে মন চাইছে? তৃণা কথা বলতে বলতে একসময় ফুপিয়ে উঠল। সৌরভের পাঞ্জাবির বুকের অংশ মুষ্টিতে চেপে মাথাটা হেলিয়ে দিয়েছে কঠোর কঠিন বুকের উপর। সৌরভ আর চোখে ছেলের দিকে তাকালেন। ধ্রুব তখন ডাইনিং টেবিলের সামনে জগ থেকে পানি গ্লাসে ঢালছে। ওর এসবে মন নেই এক বিন্দুও। ইচ্ছেও নেই নিজের বাবার অন্য নারীর সঙ্গে মান অভিমানের গল্প শুনতে। ফেড আপ ধ্রুব এসবে। সৌরভের ইচ্ছে করছিল তৃণাকে বুকের ভেতর শক্ত করে চেপে ধরতে, কিন্তু সে অধিকার কি আর তার আছে? তিনি তৃণার মাথায় হাত রেখে আবারও ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব তখন শীষ বাজাতে বাজাতে নির্বিকার মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। ধ্রুব যেতেই সেই মুহূর্তে আর কোনো বাধাই সৌরভের সামনে রইল না। তিনি দুহাতে তৃণাকে টেনে বুকে আগলে নিলেন। আশকারা পেয়ে এবার সৌরভের শক্ত কাঁধে মাথা রেখে তৃণা হাউমাউ করে কাঁদতে লাগল। সৌরভ আস্তে করে স্ত্রীর পিঠে হাত বুলিয়ে বললেন, থামো, মানুষ আছে বাসায়, কি ভাববে ওরা? তৃণা বুকের পাঞ্জাবি মুঠো করে ধরে অশ্রু ভেজা চোখ তুলে সৌরভের দিকে তাকাল। নাক টেনে সমস্ত রাগ ঝেড়ে বলল, আমি চাইনি আমার জীবন এভাবে কাটুক। আমি চাইনি আপনি আমার সংসারে থেকে না থাকুন। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আমি মানি সেটা, বিশ্বাস করুন।
আমি ওমন সিনেমার মতো সৎ মা কোনোদিন হতেও চাইনি। কিন্তু আমি কি মানুষ নই? আমার কি ইচ্ছে হয় না একটা স্বাভাবিক দাম্পত্য জীবনের? মাঝে মাঝে আফসোস হয় কেন আমি আপনার আগের বউ হলাম না, কেন আপনি শুরুতেই আমাকে বিয়ে করলেন না? কেন কেন সৌরভ? সৌরভ চুপচাপ শুনলেন সবটুকু অভিযোগ, একটু বিরক্তি নেই কোনো নিজের ব্যক্তিগত অভিযোগ চাওয়া, শুধু তৃণার মাথায় হাত রেখে বললেন, তোমাকে আমি এ বাড়িতে আনবো, কটা দিন অপেক্ষা করো। ধ্রুব হয়তো একদিন আমাকে বুঝবে। সেই দিন আসছে সামনে। গোসল শেষ করল ধ্রুব আজ প্রায় 2 দিন পর। গায়ে একটু পানি ঢালল। সারাদিন ডিওডোরেন্ট দিয়েই চলা ধ্রুবকে আজ বাধ্য হয়ে গোসল করতেই হলো, কারণ একরোখা এক মেয়ে আছে এখন ওর জীবনে, যে ধ্রুবকে একদিন গোসল না করলে, একদিন খাওয়ায় অনিয়ম করলে চোখ রাঙায়। ধ্রুব টি শার্টটা হাতে নিয়ে উদম গায়ে আয়নার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, একেবেঁকে নিজেকে দেখতে লাগলো আয়নায়। হঠাৎ খালি বুকের পাশটায় আঙ্গুল চেপে ধরে আয়নায় ভ্রু বাঁকিয়ে চেয়ে হালকা হাসল। বলল, ইচ্ছে করছে নিজের এই অবস্থাতে তোমাকে জাস্ট চেপে ধরতে। কবে বউ হবে আমার? গড নোজ আই এম বিং সো মাচ ডেসপারেট, মিসেস ধ্রুব। বলে দীর্ঘশ্বাস ফেলল ধ্রুব। বিয়ে? এই জীবনে বোধহয় ওর কপালে বিয়েটি আর লেখা নেই। ধ্রুব টি শার্টটা পরে নিল, তারপর এক লাফে বিছানার বালিশে উদম হয়ে শুয়ে পড়ল। বালিশে মুখ চেপে এক হাতে বিছানায় শুয়ে ফোন ডায়াল করল। অদিতি নাম্বার রিসিভ হচ্ছে না, একবার দুবার তাও না। ধ্রুব এবার টেক্সট পাঠালো, হাই রিসিভড কল। আবারও অপেক্ষা, কোনো রিপ্লাই নেই। ধ্রুব এবার সত্যিই বিরক্ত হল, বালিশে মুখ চেপে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল। 2 দিন ধরে একটুও কথা হয়নি অদিতির সঙ্গে, অথচ আজ যখন সে নিজে থেকে ফোন করল তখন এই মেয়েটি কলই ধরল না। এই চুপচাপ অবস্থা, এই নীরবতা বিয়ের আগেই। না জানি এই মেয়েকে বিয়ে করলে ধ্রুবকে কতটা পুড়তে হয়। ওহ গড, ধ্রুবর ভাবতেই ভয় লাগছে। অশান্তি হচ্ছে ভীষণ। অদিতির সঙ্গে কথা বলাটা দরকার। ধ্রুব বালিশ থেকে মাথা তুলে উঠে বসল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ধ্রুব আবার ফোনটা হাতে তুলে নিল। শেষবারের মতো তর্জনী দিয়ে স্ক্রিন সোয়াইপ করল, তখনই ফোনের স্ক্রিনে এক চমকালো, ধ্রুব এস এনামেরাডা ইস কলিং। ধ্রুব যেন চমকে গেল। এখন এই মেয়েটাকে সে একটা ধমক দিবে। ধ্রুব কোনোরকম নিজের ক্ষোভ চেপে রেখে কল রিসিভ করল। হ্যাঁ, কল করার সময় ফাইনালি তোমার হলো? প্রাইম মিনিস্টার হওয়া উচিত তোমার, এত বীজ। বরাবরের মতো এবার সালাম এলো না, বরং পরিচিত নয়, বরং আরও ছোট একটি কণ্ঠস্বর ভেসে এলো ওপাশ থেকে, দুলাভাই আমি ইফাজ। ধ্রুব এই নাম শোনা মাত্রই এক মুহূর্তেই সোজা হয় বসল, ভ্রু কুঁচকে গেল তার। ইফাজ? ইফাজ ভয়ে ভয়ে হঠাৎ কোনো আনুষঙ্গিক আলাপে না গিয়েই বলে উঠল, দুলাভাই আপুর আকদ হয়ে যাবে আগামীকাল, আপু কাঁদে। ধ্রুবর শরীর মুহূর্তের মধ্যে যেন অবশ হয়ে গেল, মনে হলো মুহূর্তের মধ্যে পৃথিবী হঠাৎ করে যেন থেমে গেল। মাথার ভেতর একের পর এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল। তার শরীর যেন এই খবরটা এক মুহূর্তে গ্রহণ করতে পারছিল না। সে দ্রুত উঠে দাঁড়ালো, ঠোঁট চেপে ধরে অস্থির গলায় বলল, আকদ? কিসের আকদ? ইফাজ জবাব দিল আরও নিচু গলায়, আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে আকদ হবে। ধ্রুবর মেরুদণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে গেল, তার চোখ ঝাপসা হয়ে আসছিল, যেন সমস্ত পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেল, আর সে শুধু শুনছিল দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর শব্দ, আকদ। কিন্তু কিন্তু অদিতি বাড়ি গেছে কখন? ওর সঙ্গে তো পরশু কথা হয়েছে, তখন তো কিছুই বলল না। পরশু? ওহ গড, ধ্রুব মাথার চুল মুষ্টি করে চেপে ধরল। পরশু কথা হয়েছে? গতকালকে তো অদিতির কল এসেছিলি, মামলার কাজে এত ব্যস্ত ছিল। ধ্রুব কল রিসিভ করতে পারেনি। শীত শীত শীত। ধ্রুব ব্যস্ত গলায় বলল, তোমার আপু কোথায়? ও ঠিক আছে? বিয়েতে ও রাজি? না দুলাভাই, আপু রাজি না। কাঁদছে শুধু, আব্বু ওকে জোর করেই বিয়ে দিচ্ছে, ইফাজ জবাব দিল। ধ্রুবর নিঃশ্বাস ভারী হয়ে গেল, যেন তার শিরায় আগুন ঢেলে দেওয়া হয়েছে। তার মনে একটাই প্রশ্ন, অদিতি কি ওর কথা তোফাজ্জল হায়াতকে একবারের জন্যও বলেনি? পরমুহূর্তে ধ্রুবর মনে পড়ে, বলার কথা আসছে কোথা থেকে? ধ্রুব ওকে প্রপোজ করার সময়ই বলেছে, যা করার ও করবে, অদিতি শুধু ভালোবাসবে, ব্যাস। ধ্রুব নিজেকে সামলে বলল, তোমার আপুর কাছে ফোনটা দাও। ইফাজ ভয় পেয়ে গেল, পারবো না দুলাভাই, আব্বু নিষেধ করেছে। ধ্রুব দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল, তারপর বলল, ইফাজ শোনো বাচ্চা, আমি আসছি, এক্ষুনি আসছি। তুমি তোমার আপুকে একা রেখো না, যা কিছু হোক ওকে একদম একা রেখো না, আমি সব ঠিক করে দেবো ওকে বেবি।
ইফাজ মাথা নাড়ল, ধ্রুব ফোন রেখে দিল। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা খুলে নিচে নেমে এল। নিচে এসে সৌরভ ইয়ামিনের সামনে দাঁড়িয়ে এক প্রকার হাঁপাতে সৌরভ টিভির সাউন্ড বাড়িয়ে অবাক হয়ে হাঁপাতে থাকা ছেলের দিকে তাকালেন। কি ব্যাপার? কি হয়েছে তোমার? টিভির খবরের সাউন্ড ডাইরেক্ট কানে এসে লাগছিল। ধ্রুব রেগে সোফার উপর থেকে রিমোট নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল। রেগে বলল, তুমি এখানে দেশের নিউজ দেখছো আর ওদিকে আমার দিন দুনিয়া ভেসে যাচ্ছে। খবর আছে তোমার? এক্ষুনি আমি এক্ষুনি অদিতির বাড়ি যাব। তুমি আমার সঙ্গে যাবে আর বিয়ের কথা ফাইনাল করবে। ইজ দ্যাট ক্লিয়ার? সৌরভ ইয়ামিন ধীর স্থিরভাবে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অবাক হয়ে বললেন, আমি গেলে সব সমাধান হয়ে যাবে? ধ্রুব উত্তেজিত হয়ে বলল, তুমি যা ইচ্ছে করো, কিভাবে মানাবে ইটস অল আপ টু ইউ। আমি তোমাকে জেল থেকে বের হতে হেল্প করেছি, এখন আমার হেল্প করো। আই নিড অদিতি অ্যাজ মাই ওয়াইফ। সৌরভ চূড়ান্ত হতাশ। পাশেই তৃণা ধ্রুবর বেফাস কথায় লজ্জায় রান্নাঘরের দিকে এগিয়েছে। ধ্রুবর সেসব ভ্রুক্ষেপ নেই। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বললেন, কবে যেতে চাও? কাল যাই। আজ মাত্র এলাম। ধ্রুব সোফার উপর হাত দুটো দিয়ে থাবা দিয়ে চোখ রক্তিম করে বলল, নো, আমি এখনই যাব। যে কাপড়ে আছো ওই কাপড়েই চলো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি একসঙ্গে যাব। সৌরভ ধীরে সুস্থে বললেন, আরে মেয়ের জন্যে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি, খালি হাত যাব? কিছু কিনে আনতে দাও। আর আংটি লাগবে না? ধ্রুব বলল, আংটি আছে আমার কাছে মায়ের, ওটা দিয়েই দেব। উঠবে তুমি? সৌরভ এবার এক সেকেন্ড সময় নিয়ে উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিলেন। তৃণার দিকে একবার তাকিয়ে তারপর ধ্রুবর দিকে তাকিয়ে বললেন, তোমার অদিতি চাই? আমারও তোমার ছোট মা চাই। আমি তোফাজ্জলকে জোর করে মানাতে পারি, কিন্তু আমারও শর্ত থাকবে তখন। ধ্রুব বাঁকা চোখে তাকালো। পরপর কিছু একটা বুঝতে পেরে দ্রুত বলে ফেলল, অসম্ভব, আমার মায়ের ঘরে। সৌরভ হালকা হাসি দিয়ে আবার সোফায় বসে গেলেন, যেন কোনো কিছুই ঘটছে না। তার মুখের অভিব্যক্তি গম্ভীর হয়ে গেল। বললেন, তাহলে ভুলে যাও অদিতির কথা। তোফাজ্জলকে মানানো এমনিতেই সম্ভব নয়। ধ্রুব ভ্রু কুঁচকে তৃণার দিকে তাকালো। তৃণাও বড় বড় চোখে সৌরভের দিকে তাকিয়ে আছে। নিজেও বিশ্বাস করতে পারছে না সৌরভ এ কথা নিজে ধ্রুবকে বলেছেন। ধ্রুব চোখ উল্টে ফেলল, হতাশ শ্বাস ছেড়ে বলল, ওকে ফাইন, তুমি এনে রাখো তোমার বউকে, কিন্তু সে আমার মায়ের ঘরে শোবে না। এটার ব্যাপারে নো কম্প্রোমাইজ। সৌরভ হাসতে হাসতে তৃণার দিকে তাকিয়ে বললেন, যাও, শাড়ি পরে নাও, ছেলের জন্যে মেয়ে দেখে আসি। অদিতি বদ্ধরুমের বেডের কাঠ ঘেঁষে হাঁটুতে মুখ গুজে বসেছিল। বারবার নরম দুর্বল শরীরটা কেঁপে কেঁপে উঠছে। একসময় হাঁটু থেকে মাথা তুলে তাকালো। এই অদিতিকে চেনাই যাচ্ছে না। চোখ মুখ ফুলে কি এক ছন্নছাড়া অবস্থা। ধ্রুব ইয়ামিনের নরম কোমল প্রেমিকা তো এমন নাই কোনোদিন, বরং ছন্নছাড়া শব্দটা তো ধ্রুবর জন্যে স্বয়ং। অদিতি দুহাতে ব্যস্ত ভঙ্গিতে চোখ মুছে উঠে দাঁড়ালো। ইফাজকে বলেছিল কোথাও ওর ফোন আনার জন্য, কিন্তু ও কোথায় গেছে কে জানে। ধ্রুবকে জানানো দরকার। এই বিয়ে তো সে করতে পারবে না, কিন্তু ধ্রুবকে বিয়ে করা কি আদৌ সম্ভব? অদিতি, ও তো একসময় ধ্রুবকে বলেছিল, বুঝিয়ে দিয়েছিল যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়। তবুও কেন ধ্রুব বুঝল না? কেন অদিতি নিজের প্রেমে এত গভীরভাবে ফাঁসিয়ে দিল? এখন এই যন্ত্রণা কাকে বোঝাবে, কাকে বলবে? তোফাজ্জলের সামনে ধ্রুবর নাম নেওয়ার সাহস কোনোদিনই ছিল না অদিতির। তোফাজ্জল যদি জানতেন জবাই করে ফেলতেন অদিতিকে। তবুও যা জেনেছেন তাতেও এখন অবধি কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি। টেনে হিচড়ে শহর থেকে গ্রামে এনেছেন, বন্দি করে জোর করে বিয়ে করিয়ে মাথা থেকে বোঝা হালকা করতে চাইছেন। অদিতিকে বিয়ে দিয়ে জমজম পানিতে গোসল করে হারাম প্রেমের পাপ থেকে তোফাজ্জল নিজেকে মুক্ত করবেন। হারাম প্রেম, হারামই তো। অদিতিকে বারবার বলা হয়েছে, শহরে কিছু করিস না, ছেলে পেলেদের থেকে দূরে থাকিস। অথচ কি করল অদিতি? জড়িয়ে গেল প্রেমে, মুখ কালো করে দিল সবার। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত কি করে করবে ও? কি করলে গা থেকে ধ্রুব ইয়ামিনের প্রেমের এফেক্ট মুছা যাবে? ভাবতে ভাবতে অদিতি দুহাতে মুখ ঢেকে আবারও কেঁদে ফেলল। কান্নার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ল। অদিতি দ্রুত চোখ মুখ মুছে দরজা খুলল। ওপাশে দাঁড়িয়ে ছিল ইফাজ, মাথাটা নিচু করে অপরাধীর মতো। তার হাত খালি, কিছুই আনেনি। অদিতি ভাঙা গলায় বলল, ফোন পাসনি?
ইফাজ হতাশ মুখে ফিসফিস করে বলল, আমি দুলাভাইকে বলে দিয়েছি তোমার বিষয়ে। সে সম্ভবত আসছে। অদিতি লম্বা করে শ্বাস নিল। ধ্রুব আসছে অদিতি জানে। ধ্রুব 5 ঘন্টার রাস্তা 3 ঘন্টাতেই পেরিয়ে আসবেই। ধ্রুব এলে এবার নিশ্চয়ই কিছু ভালো কিছু হবে। ইফাজ কথাটা বলে মাথাটা নিচু করে চুপচাপ ঢুকে গেল অদিতির রুমে। অদিতি দরজা বন্ধ করে ফিরে তাকাল। কান্না এখনো গলায় বলল, তুই এখানেই থাকবি? ইফাজের মুখে অন্ধকার। ও নিচু গলায় বলল, দুলাভাই আমাকে বলেছে তোমার কাছে থাকতে। তো থেকে যাই। শব্দ করব না প্রমিজ। অদিতির চোখে অসহায়ত্ব ফুটে উঠল। এত ভালোবাসা অথচ কেন? ধ্রুবকে কি দিয়েছে ও? বাবার সামনে ওর নাম মুখে বলার সাহস হয়নি? এটাকে প্রেম বলে না, এটাকে কিছুই বলে না। কিচ্ছু না। তখন আবার দরজায় আবার টোকা পড়ল। অদিতি দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। ওপাশে ফাহিমা। তিনি অদিতির ভেজা চোখ দেখে সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে ফেললেন। হাতে এনগেজমেন্টের শাড়ি ও জুয়েলারি। ওসব নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বললেন, আমার মন বলে তুই প্রেম করেছিস অদিতি, এখনো সময় আছে বল। ছেলেটা কে? নাম কি? অদিতি মাথা নিচু করে ফেলল। ফাহিমা খাকরে উঠে বললেন, তোর চোখ মুখ বলছে তুই প্রেম করেছিস, এখন কেঁদে আমাদেরও কি পাপের ভাগিদার করছিস? হ্যারে, তোর বাপের সম্মান একবারের জন্যেও ভাবলি না? তোর বাপ কি করে তুই জানস না? হারামি মেয়ে আমার গর্ভ থেকেই জন্ম নিতে হলো। ফাহিমা একটু থেমে জল চোখে নিয়ে বললেন, কেন করলি এটা তুই? তোরে আমার শহরে পড়তে পাঠানো ভুল ছিল? তোর বাপের সামনে আর কত ছোট করবি আমাকে? তোর বাপ না হয় তোদের কড়া শাসন করে? আমি তোদের কোনোদিন কোনো কিছুতে মানা করছি? যা চাইছিস বাপরে লুকিয়েও দিয়েছি। দেই নাই? বল আমারে দেই নাই আমি? তাও কোন পাপের শাস্তি তুই আমারে দিলি? ফাহিমা আই যাই বলুক, অদিতি সেগুলো সহ্য করল। সে শুধু চুপ ছিল, নিজের শাড়ি ও জুয়েলারি সরিয়ে বিছানায় বসল। মাথাটা সেভাবেই নামিয়ে নিচু গলায় শুধু বলল, সব পাপ আমার মা। আমি দোষী, তোমরা কেউ নও। ফাহিমা এই কথা শুনে আবারও বললেন, উঠলেন, তুই তোর বাপের সম্মানের কথা একবারও ভাবলি না? হারাম কাজ তো হারামি লোক জানজানি করার আগে তোরে বিদায় করলেই তোর বাপ বাঁচে। ছি, তুই শেষ পর্যন্ত এমন একটা কাজ করেছিস আমি ভাবতেও পারছি না। ছেলের হাতের গাজরা পড়ল। ছেলে তোর হাত ধরে? চিন্তা করতেই আমার লজ্জা হচ্ছে। ওই ছেলের মুখ দেখলে তোর বাপ খুন করত। মুখ না দেখায় ছেলে বেঁচে গেছে। অদিতি কান্না ভেজা মুখে গিলে নিল সব কথাটুকু। ফাহিমা শান্ত গলায় আবার বললেন, ছেলেটাকে অদিতি? আবার বলতেছি নাম বল আমারে। অদিতি তাকালো ভাঙা গলায় বলল, আমার কেউ নেই। কেউ নেই? তোমরা এখন আমাকে যতই বলো আমার উত্তর একই থাকবে। বিয়ে তো করছি তোমার পছন্দের ছেলেকে, তবুও ছেলের নাম বারবার জানতে চেও না। ভালো লাগে না আমার। ফাহিমা এই কথা শুনে উত্তেজিত হয়ে উঠলেন। চেঁচিয়ে বললেন, মরে যেতে পারিস না তুই কলঙ্কিনী। এ বলে ফাহিমা ঘর ছেড়ে চলে গেলেন। অদিতি চোখ থেকে এক ফোঁটা জল গড়াল। বিড়বিড় করে বলল, বিয়েটা হয়ে যাক। মরে যাব। তোমাদের পাপ শেষ হবে আমার লাশ দেখে। ফাহিমা ঘর থেকে বেরুতেই দেখেন তোফাজ্জল বারান্দায় দাঁড়িয়ে সবকিছু শুনেছেন এতক্ষণ। ফাহিমা ঢোক গিললেন, সামনে আসতেই তোফাজ্জল তার দিকে তাকালেন। স্ত্রীর দিকে চেয়ে শান্ত হয়ে বললেন, তোমরা মা মেয়ে মিলে এসব লোক জানজানি করতে চাচ্ছ? তোমাদের এসবের কারণে এই বিয়ে না হলে তোমার ও হারামি মেয়েরে আমি খুন করতে বাধ্য হব। এই বলে তিনি রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। ফাহিমা মুখে কোনো কথা না বলে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তোফাজ্জল উঠোন পেরিয়ে বাড়ির বাইরে বেরুতেই দেখলেন উঠোনের সামনে দুটো মার্সিডিজ দাঁড়িয়ে। তিনি থামলেন, ভ্রু কুঁচকে তাকালেন গাড়ির দিকে। একটু পর গাড়ি থেকে সৌরভ নামতেই তোফাজ্জলের মুখে মুহূর্তেই হাসি নেমে এলো। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন। সৌরভের পাশে নামল শাড়ি পরা তৃণা আহমেদ। আরে সৌরভ যে! তোফাজ্জল দ্রুত এগিয়ে গিয়ে সৌরভকে জড়িয়ে ধরলেন। সৌরভও হেসে ম্যানলি ভঙ্গিতে হেসে জড়িয়ে ধরলেন তাকে। তোফাজ্জল সৌরভকে দেখে যতই খুশি হয়েছেন, সেটুকুর মধ্যে মুহূর্তেই ভাটা পড়ে গেল।
পরের মুহূর্তে গাড়ির সামনের সিট থেকে নেমে এলো স্বয়ং ধ্রুবই। আমি নাজ আর ময়লা শার্ট নেই, সুন্দর ইস্ত্রি করা শার্ট, চোখে সানগ্লাস, হাতে ওয়াচ, পায়ে ব্র্যান্ডেড শু, পুরো দস্তুর তরুণ হয়ে এসেছে। মেয়ে দেখতে তার পাশে একে একে ধ্রুবর 3 ইডিয়টের দল। সুমন, রাজন, ইমন এসে দাঁড়ালো। ধ্রুব তোফাজ্জলের দিকে তাকিয়ে সানগ্লাস চোখ থেকে নামিয়ে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আঙ্কেল, ভালো আছেন? তোফাজ্জল ধ্রুবকে দেখেই মুহূর্তে রেগে গেলেন। সৌরভের দিকে তাকিয়ে বললেন, তুই তোর ছেলেকে নিয়ে এসেছিস? ও আমার সাথে গাদ্দারি করেছে এটা বলার পরেও? সৌরভ মুচকি হেসে তোফাজ্জলের কাঁধে হাত রাখলেন। আরে কি জন্য এত গম্ভীর হচ্ছ? সব সময় বাড়ি আয় বলে এখন এসব? বাড়ির ভেতরে নিয়ে যাও তো আগে আমাদের। তোফাজ্জল যেন মুহূর্তেই লজ্জায় পড়ে গেলেন। দ্রুত বললেন, আমি তো ভুলেই গেছি, আয় বাড়িতে আয়। কই অদিতির মা? দেখো কে এসেছে। তোফাজ্জলের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে সৌরভ পেছনে ইশারা করতেই লোকেরা গাড়ি থেকে বোঝাই করে মিষ্টি, চিপ, সফট ড্রিঙ্কস নিয়ে এগিয়ে এলো। ধ্রুব যত এগোচ্ছে তত বারবার তার চোখ চুপি চুপি খুঁজছে অদিতিকে। সে এক ঝলক দেখতে চাইছে তার প্রাণ ভোমরাকে, জাস্ট একবার। ইফাজ যখন ধ্রুবকে উঠোনে দেখতে পেল তখন এক মুহূর্তের জন্য ধ্রুবর দিকে ছুটে যাওয়ার জন্যে এগুলো। ধ্রুব ইফাজের দিকে তাকালো, কিন্তু পরমুহূর্তে ইফাজ তোফাজ্জলকে দেখতে পেয়ে থেমে গেল। মুহূর্তেই চোখ মুখ বদলে গেল ইফাজের। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল এটা দেখে। একবার বিয়ে হয়ে গেলে এই ইফাজ নামক শালাবাবুকে ধরে ধরে এই পৃথিবীর সব রিমোট কন্ট্রোল কার, বিডির সবচেয়ে বেস্ট ক্যামেরা একে গিফট দিবে ধ্রুব। এত লক্ষ্মী একটা ছেলে। ফাহিমা তখন মাথায় আঁচল দিয়ে বাইরে এসে দেখলেন বাড়িতে মেহমানদের ভিড়। প্রথমে বিস্মিত হয়ে তাকালেন, কিন্তু তারপর এক মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। ত্রিনাকে প্রথমে চিনতে ফাহিমা চিনতে পারেনি। সেটা দেখে চোখ থেকে সানগ্লাস খুলে ত্রিনা নিজেই নিজের পরিচয় দিলেন, আমি ত্রিনা আহমেদ, সৌরভের স্ত্রী। ফাহিমা মৃদু হেসে বললেন, ও আসলে সৌরভ ভাইয়ের প্রথম স্ত্রীকেই চেনা হয়েছিল আমার। আপনাকে আমাদের বাড়িতে দেখে ভালো লাগছে, আসুন আসুন। ত্রিনা হাসল। ত্রিনাকে সঙ্গে নিয়ে ফাহিমা ভেতরের ঘরে চলে গেলেন। সৌরভ পুরুষদের নিয়ে বসার ঘরে গিয়ে বসলেন ধ্রুব পাশে বসে। তার চোখ তখনও বারবার অদিতির খোঁজে চলে যাচ্ছিল। কোথায় ও? নির্ঘাত কাঁদছে, ছিচকদুনে তো একটা। ভেতর থেকে ফাহিমা সেমাই, পিঠা, শরবত নিয়ে এসে সামনে রাখলেন। সৌরভ পিঠার একটা টুকরো তুলে নিতে নিতে বললেন, মেয়ের বিয়ের জন্য তো ভালোই আয়োজন করেছ, বাড়িটা বেশ সুন্দর লাগছে। তোফাজ্জল মুচকি হাসলেন। তাল দিয়ে বললেন, এখনো মাত্র শুরু, মেঝো মেয়েটা তো এখন একটাই মেয়ে আমার। ওর বিয়েতে খরচা করব না তো কি করব? ধ্রুব ভ্রু কুচকে তাকালো। এ কথা শুনে ওর তাকানো দেখে সৌরভ চোখের ইশারায় ছেলেকে ঠান্ডা থাকে বললেন। ধ্রুব থামল, সামলালো নিজেকে। সৌরভ একটু চাপা গলায় এবার বিষয়টাকে গম্ভীর করে বললেন, তোফাজ্জল, আমি আজ তোমার কাছে একটা দাবি নিয়ে এসেছি, আশা করি তুমি রাখবে। তোফাজ্জল একটু বিভ্রান্তি নিয়ে তাকালেন। হাসার চেষ্টা করে মাথা নেড়ে বললেন, বলো কি দাবি? আমি চেষ্টা করব রাখতে। সৌরভ ধ্রুবর কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বললেন, এটা আমার ছেলে ধ্রুব, হয়তো একটা দুর্ঘটনার কারণে তুমি ওকে চিনো। ও এবার ইউনিভার্সিটি শেষ করেছে, আমার ব্যবসাও সামলাবে, আমি আমার রাজনীতি নিয়েই ঠিক আছি। তোফাজ্জল ধ্রুবের দিকে তাকিয়ে আবার সৌরভের দিকে ফিরলেন। সৌরভ একটি বড় নিঃশ্বাস নিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য তোমার মেয়ে অদিতির হাত চাইতে এসেছি। আমি চাই তোমার মেয়ে আমার বাড়ির বউ হোক। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হলো। অবিশ্বাস নিয়ে তিনি তাকালেন ধ্রুবর দিকে। ইফাজ এ কথা শোনামাত্রই চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। তারপর মুহূর্তের মধ্যে সে এক দৌড়ে চলে গেল অদিতির ঘরের দিকে। তোফাজ্জল অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এ দাবি আমি মানতে পারব না। ধ্রুব ভ্রু কুচকে শ্বাস আটকে বসে রইল। সৌরভ আবারও বললেন, প্লিজ তোফাজ্জল, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি। আমার ছেলের কথা ভাবো একবার। ওর মা মারা যাওয়ার পর ওকে আমি এখনো কিছু দিতে পারিনি। আমার কাছে ওই সব, কখনো ও আমার কাছে কিছু চায়নি। ওর জন্যে তোমার মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। সরল ভালো তোমার মেয়েটা। ছেলেটার একটা হিল্লে করলে আমার আত্মা শান্তি পাবে। তোফাজ্জল, আমাকে দয়া করো, দয়া করে আমার ছেলেকে তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল আর কথাই শুনলেন না। এক লম্বা শ্বাস ফেলে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেলেন, ধ্রুবর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে। পরপর মুখ ঘুরিয়ে বললেন,
আমার মেয়ের বিয়ে কাল দাওয়াত খেতে আসায় আমি ভীষণ খুশি হয়েছি, আমাকে আর এসব বলে লজ্জা দিও না সৌরভ, তোমরা বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। তোফাজ্জল ধ্রুবর দিকে চেয়ে আবার সৌরভের দিকে তাকালেন। সৌরভ তোফাজ্জলের কঠোর কঠিন মুখটুকু দেখে ঢোক গিলে বললেন, আমার ছেলের জন্যে তোমার অদিতির হাত চাই। অদিতি মাকে আমার বাড়ির বউ করতে চাই সৌরভ। তোফাজ্জলের মাথায় যেন বজ্রপাত হল। ইফাজ চোখ বড় করে ধ্রুবর দিকে চেয়ে আছে। ওর ছোট মোটো হৃদয় ভয় নিভে আছে। বিয়ের কথাটা শোনামাত্রই সঙ্গে সঙ্গে এক দৌড়ে ভেতরে অদিতির রুমে চলে গেল ইফাজ। তোফাজ্জল সৌরভের কথা শুনে অবিশ্বাস নিয়ে বললেন, অসম্ভব, এ দাবি আমি মানতে পারব না। ধ্রুব চেয়ারের হাতল চেপে ধরে শীতল চোখে তাকিয়ে রইল তোফাজ্জলের দিকে। সৌরভ তোফাজ্জলের অগোচরে চেয়ারের হাতলে রাখা ধ্রুবর হাত চেপে ওকে শান্ত করার চেষ্টা করলেন। সয়রভের দিকে চেয়ে অনুরোধ নিয়ে বললেন, প্লিজ তোফাজ্জল, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আমার ছেলে কিছু চেয়েছে তোফাজ্জল, ও মা মারা যাবার পর ওকে আমি এখন অবধি কিছু দিতে পারিনি, তোমার মেয়েটা এত সরল সহজ, আমার ছেলেটার লাইফ শুধরে যাবে। ছেলেটার একটা হিল্লে করতে না পারলে তোমার প্রয়াত ভাবি আমাকে কোনোদিন মাফ করবেন না তোফাজ্জল, আমাকে দয়া করো, দয়া করে, করুণা করে না হয় তোমার মেয়েটাকে দাও। তোফাজ্জল দাঁড়িয়ে গেলেন ধ্রুবর দিকে তিক চোখে চেয়ে, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। নিজের সন্দেহ অটুট থেকে সরাসরি বললেন, আমার মেয়ের বিয়ে কালকে দাওয়াত খেতে আসায় আমি ভীষণ খুশি হয়েছি, আমাকে আর এসব বলে লজ্জা দিও না সৌরভ, তোমরা বসো, আমি তোমাদের জন্যে খবরের ব্যবস্থা করছি। তোফাজ্জল এটা বলার সাথে সাথে লুঙ্গি সামলে বাইরের ঘরে চলে গেলেন। সৌরভ হতাশ গলায় ছেলের দিকে তাকালেন। ধ্রুব তোফাজ্জলের যাওয়ার দিকে চেয়ে ব্যাকুল ভঙ্গিতে আবার সৌরভের দিকে তাকাল। সৌরভ হতাশ চোখে ধ্রুবর দিকে তাকালে। ধ্রুবর এবার উনার কিছু বলার আগেই বলে ফেলল, নো নো, আমি কিছু শুনতে চাই না, তুমি জানো তুমি এ বিষয়ে আমাকে হেল্প না করলে আমার হেল্প ফিউচারের জন্যে তুমি ভুলে যাও, এন্ড আই মিন ইট। বলে ধ্রুব সৌরভকে আর কিছু বলারই সুযোগ দিল না, চুপ করে উঠে গেল চেয়ার থেকে। উঠোনের দিকে যেতেই দেখে জানালার ফাঁকে অদিতি দৌড়ে এসেছে। ধ্রুব ওর দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। অদিতির চোখ ভেজা। ধ্রুব ঢোক গিলে অদিতিকে কি খুব বেশি কেঁদেছে? হৃদয়টা যেন নড়ে উঠল ওর। ধ্রুব নরম চোখে তাকিয়ে এগিয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গিয়ে জানালার সামনে দাঁড়াল। মাঝখানে গ্রিল। গ্রিলের ওপাশে দুজন প্রেমিক প্রেমিকা। ধ্রুব গ্রিলের ওপাশে হাত বাড়িয়ে আঙ্গুলের ডগায় অদিতির চোখের পানি আঙুলে নিয়ে টোকা দিয়ে ফেলে বলল, ইউর টিয়ার্স হার্টস মি, এইখানটায়। বলে ধ্রুব আঙুল দিয়ে নিজের বুকের বা পাশ ইশারা করল। ধ্রুবর চোখ ছোট হয়ে আছে, কপাল কুঁচকে, অসহায় এক ভঙ্গিতে চেয়ে আছে অদিতির দিকে। অমন মুখভঙ্গি দেখে অদিতি কান্নার মধ্যেও মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। ওই হাসিতে ধ্রুব কুপোকাত সেও হাসল। তারপর গ্রিলের ওপাশেই অদিতির কপালে নিজের কপালটা ঠেকাল। অদিতির আবার কান্না আসছে। ধ্রুব কপালে কপাল ঠেকিয়ে চোখ বুজে জোরে জোরে নিঃশ্বাস টানছে। ধ্রুব এক পর্যায়ে ঠান্ডা গলায় বলে, কেঁদেছিলে কেন? কথাটা বলার সাথে সাথে অদিতির গাল বেয়ে আরেক ফোঁটা জল গড়াল। ধ্রুবর গালে এসে লাগল ওই জল। ধ্রুব দ্রুত মাথা সরিয়ে অদিতির দিকে তাকিয়ে অস্থিরভাবে দুগাল চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ওকে ওকে, ডোন্ট ক্রাই, আই ওয়াজ জাস্ট আস্কিং, ডোন্ট ক্রাই। হু, চোখ মুছো। অদিতি চোখ মুছে না, ফুপিয়ে উঠে বলল, এই বিয়ে হলে আমি মরে যাব ধ্রুব। ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চাপল। থেমে গেল এই মেয়ের কণ্ঠের সকল শব্দ। শুধু অসহায় চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব বোঝালো সময় নিয়ে, হুশ, আমি আছি, রাইট? ডোন্ট ইউ ট্রাস্ট মি? অদিতি মাথা নাড়ল, যার অর্থ সে বিশ্বাস করে ধ্রুবকে। ধ্রুব হাসার চেষ্টা করে বলল, আমায় বউ আমি কাউকে দিব না। ইউ নো দ্যাট। আজ এলাম, কাল তুমি আমার ঘরের বউ হয়ে আমার ঘরে থাকবে, প্রমিজ। অদিতিকে ধ্রুব সেবার বেশ সময় নিয়ে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। উঠোন থেকে ফিরে ধ্রুব বসার ঘরে এসে দেখে সৌরভ তোফাজ্জলকেও নেই। চেয়ারে বসতে বসতে ইমনের দিকে চেয়ে বলল, এরা কোথায়? ইমন আইসক্রিম খেতে খেতে জবাব দিল, আঙ্কেল তোর শ্বশুরের সাথে কথা বলতে ভেতরের ঘরে গেছে। ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল। পাশ থেকে সুমন বিরক্ত গলায় বলল, ভাই, আপনার শ্বশুর এত ঘাড় তাড়া কেন? ধ্রুব উত্তরে চোখ উল্টে হতাশ শ্বাস ছেড়ে বলল, এই বিয়ে হলে এই সয়ার উনাকে আমি শেখাবো বেস্ট বাবা হওয়া কাকে বলে।
আমি কখনো আমার চাইল্ডদের সাথে এত রুড হব না। ডিফিনেটলি। পাশ থেকে রাজন টিপ্পনি কেটে বলল, বাপের দিক থেকে ভাবি কিন্তু আমাদের এক্কেরে সেরা কোনো প্যাচ নেই। সরল সোজা আর বাপ পুরাই এক হিটলার। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ফোন পকেট থেকে বের করে স্ক্রোল করতে লাগল। ইমন এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল, ভাবির সাথে দেখা হয়েছে তোর? ধ্রুব ফোনে কিছু একটা টাইপিং করছে, চোখ মুখ ভয়াবহ গম্ভীর। দাঁত দিয়ে ঠোঁটের এক কোণ চেপে ভ্রু কুঁচকে টাইপিং করছে। সেভাবে থেকেই উত্তর দিল, হু। ইমন একটু অস্বস্তি নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব মোবাইল থেকে মাথা তুলল। জবাবে ছোট শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। কাঁদছে অনেক কষ্টে সামলে এসেছি। ইমন হেসে ফেলল, হঠাৎ বলল, ভাই তুই জেলাস হোস না। আমার না অদিতির জন্যে আসলেই দুঃখ লাগে। ও আর দুনিয়ায় ছেলে পেল না, তোরেই কেন? ধ্রুব বাকি কথা শোনার আগেই নিজের পেছনে থেকে একটা সোফার কুশন ছুঁড়ে ফেলল ইমনের মুখের উপর। থাকিয়ে উঠল, শাট অ্যাপ। ইমন কুশন চেপে ধরে ধরে হাসছে রাক্ষসের মতো। কেটে যায় ঘণ্ট। সৌরভ তোফাজ্জল এখনো বদ্ধ ঘরে কি কথা বলছেন কেউ জানে না। ওদিকে ধ্রুব প্রায় অস্থির, তখন নখ ফুটিয়ে বারবার বাইরে তাকাচ্ছে। ওর মন মেজাজ এই মুহূর্তে চূড়ান্ত চঞ্চল। ঠিক ওই মুহূর্তে ইফাজ পাশ দিয়ে যেতেই ধ্রুব দ্রুত ডাকল, শালবাবু, এদিকে আসো। ইফাজ ডাক শুনে দৌড়ানো থামাল। সতর্ক ভঙ্গিতে আশপাশটা দেখে নিল কেউ নেই আশেপাশে। ভেবেই স্বস্তির শ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো। ইফাজ ধ্রুবর পাশে এসে দাঁড়াতেই ধ্রুব ওকে নিজের হাঁটুর উপরে বসিয়ে দিল। ইফাজের ঝাঁকড়া চুল এলোমেলো করতে করতে বলল, তোমার বাবা কোথায়? ঘরের দরজা বন্ধ এখনো? ইফাজ মাথা নাড়ল, না তো একটু আগেই বেরিয়েছে। আঙ্কেল আর আব্বু আপুর ঘরে এখন। আপুর সঙ্গে কি কথা বলছে যেন। ধ্রুবর ভ্রু কুঁচকে গেল মুহূর্তেই। এরা অদিতির ঘরে করছেটা কি? অদিতিকে কিছু উল্টাপাল্টা জিজ্ঞেস করছে? এমনিতেই এই মেয়ে যা সেন্সিটিভ হতে পারে। কেঁদে কেটে বেহাল অবস্থা করে ফেলেছে নিজের। ধ্রুব নিজের বেপরোয়া চিন্তাগুলোকে চাপা দিয়ে অস্থিরভাবে বলল, তুমি গিয়ে লুকিয়ে শুনে আসতে পারবে কি কথা হচ্ছে ওখানে? ইফাজ সঙ্গে সঙ্গে আতকে উঠে বলল, না না, আমার ঠেঙ্গাবে আব্বু। ধ্রুব এ কথা শুনে পকেট থেকে একটা মিউজিক ট্যাব বের করল। আসার সময় ইফাজের জন্য গিফট হিসেবে এনেছিল। ইফাজের সামনে সেটা নাড়িয়ে নাড়িয়ে দেখিয়ে বলল, তোমার জন্যে এনেছি। 100+ মিউজিক আছে এটাতে। লাগবে তোমার? ইফাজের মুখটা চকমক করে উঠল। ও নেচে উঠে বলল, দেবের গান আছে এটায়? দেব? ধ্রুব প্রথমে চিনল না। ভ্রু কুঁচকে তাকাল। পরপর বলল, যার গান ইচ্ছে ডাউনলোড করতে পারবে তুমি। মেমোরি আছে এটাতে। ইফাজের খুশিকে দেখে পরপর ওর খুশি হাওয়ায় মিলিয়ে গেল। মুখটা হুতম পেঁচার ন্যায় করে বলল, আমাকে যেতে হবে আপুর রুমে। ধ্রুব ঠোঁট উল্টে অবুঝের ন্যায় দু কাঁধ ঝাঁকাল। যার অর্থ হ্যাঁ। ইফাজ কি করবে আর অজ্ঞতা ধ্রুবর কোল থেকে নেমে গেল। তারপর এক দৌড়ে গেল অদিতির রুমে। 10 মিনিট পরে ফিরে এলো ও এসেই ধ্রুবর সামনে হাঁপাতে শুরু করেছে। পালিয়ে এসেছে বোঝাই যাচ্ছে। ধ্রুব ওর দিকে চেয়ে আছে চূড়ান্ত আগ্রহ নিয়ে। ধ্রুবর নিজেরই বুক ধুকপুক করছে। ইফাজ শ্বাস ফেলে নিজেকে ঠান্ডা করল। ধ্রুব পানি এগিয়ে দিল। ইফাজ সেটা নিল না, বরং চঞ্চল ভঙ্গিতে এক স্যাশ বলল, ওরা অপুকে জিজ্ঞেস করছে আপু তোমাকে বিয়ে করতে রাজি কিনা। কি? সুমন চেঁচিয়ে উঠল পাশ থেকে। ইমন ফল খাওয়া থামিয়ে হা করে ইফাজের দিকে তাকালো। রাজনের রীতিমতো থুতনি ঝুলে গেছে। ধ্রুব নিজেও চূড়ান্ত হতবম্ব ও নিজের হতবাক ভাবটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করে। ঢোক গিলে শিউর হতে আবারও বলল, শিউর তুমি? এটাই শুনেছ? ইফাজ প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে বলল, হ্যাঁ। তো আপুও অবাক হয়েছে। ধ্রুব অনুভব করছে ওর হাত কাঁপছে, গলাও কাঁপছে। ধ্রুব কম্পিত গলায় বলল, তোমার আপু কি বলেছে উত্তরে? ইফাজ এক শ্বাসে জবাব দিল, রাজি আপু। হুহো। পাশ থেকে বাকি 3 জন চেঁচিয়ে বলে উল্লাসে মেতে উঠল। ইমন এসে ঝাঁপিয়ে পড়েছে ধ্রুবর গায়ে। বাকিরাও একে একে ধ্রুবর গায়ের উপর পড়ে উল্লাস করছে। ধ্রুবর শরীর স্তব্ধ হয়ে গেছে রীতিমতো। ও ঢোক গিলে চোখ বুজে পরপর হেলে পড়ল সোফাতেই। ওর চোখ দুটো বুজে শ্বাস অস্থির।
অশান্ত সোফার হাতল চেপে রাখা হাত রীতিমতো কাঁপছে। ইমন ওর কেঁপে কেঁপে উঠা হাত চেপে ধরল খুশিতে। ধ্রুব চোখ খুলে টলমলে চোখে তাকালো ইমনের দিকে। ইমন খুশিতে যেন নাচছে। ও ধ্রুবর হাত ধরে হেসে বলল, শালা, ঢং করস কেন? এখন বিয়ে করছিস? ট্রিট চাই আমাদের জনে 10,000,000। ধ্রুবর বুক এখন কাঁপছে। ও তাকিয়ে রইল, শুধু বিশ্বাস হচ্ছে না ওর ধ্রুবর অ্যাডামস অ্যাপল বারবার উঠছে নামছে। ওর বুকের হৃদস্পন্দন স্বাভাবিক না, চূড়ান্ত বেগে ছুটছে। ধ্রুব সোফার হাতল আঙ্গুলের নখে খামচে ধরল পরমুহূর্তে। সৌরভ এসে বসলেন ধ্রুবর পাশে। ধ্রুব তখন সোফায় বসে মুখে দুহাত চেপে চুপচাপ বসে রয়েছে, চোখ দুটো চূড়ান্ত শীতল। সৌরভ এসে সোজা ধ্রুবর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললেন, রেডি হও, কাজী আসছে। ধ্রুব মাথা তুলে তাকালো পাশ থেকে। ইমন বলল, এক্ষুনি বিয়ে? কেমনে কি? সৌরভ উত্তর দিলেন, তোফাজ্জল জানতে পেরেছেন শহরে অদিতির কোনো প্রেমের সম্পর্ক আছে, তাই ও দ্রুত অদিতির বিয়েটা দিয়ে দিতে চাইছে। আজ বিয়ে করে ওরা এখানেই থাকবে। আগামীকাল আমরা অদিতিকে বাড়ি নিয়ে যাব। 1 সপ্তাহ পর আমাদের পক্ষ থেকে রিসেপশন করা হবে। ধ্রুব শুধু একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মুখে একটা শব্দও কেন যেন এখন আর আসছে না। ওর হাত পা এখনও অস্বাভাবিক কাঁপছে, নিজেকে স্থিরই করতে পারছে না। ইমন অবাক হয়ে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনি উনাকে রাজি করালেন কিভাবে? এটা তো অসম্ভব ছিল। সৌরভ রহস্য করে হাসলেন। ধ্রুবর দিকে তিক চোখে চেয়ে বললেন, অবশ্যই জানবে, একদিন সময় আসুক, ততদিন সবুর করো, আর বন্ধুকেও সবুর করতে বলো। আধা ঘন্টার মাথাতেই সেদিন কাজী আসলো। ধ্রুবকে শেরওয়ানি গ্রামের বাজার থেকেই কিনে দেওয়া হয়েছে। অদিতির জন্যে আসার পথে তৃণা তখন কি মনে করে ধ্রুবর মায়ের বিয়ের বেনারসি শাড়িটা এনেছিলেন, হয়তোবা মনে করেছিলেন। ধ্রুব যা জেদ, আর ওর বাবা সৌরভ ছেলের প্রতি যতটা অন্ধ, তাতে এই বিয়ে কেউ হওয়া থেকে আজ কেউই আটকাতে পারবে না সম্ভবত। আসার পথে এই বেনারসি আনার জন্যে। যখন ধ্রুবর থেকে ওর মায়ের আলমারির চাবি চেয়েছিলেন, ধ্রুব সরাসরি মানা করেছে। পরে অবশ্য নিজে চাবি দিয়ে আলমারি খুলে নিজেই বেনারসি খুঁজে বের করে নিজেই ইস্ত্রি করেছে, তারপর প্যাকেট করে নিজে গাড়িতে নিয়েছে। একদিকে ভালো হয়েছে, বেনারসি আনায় কাজে লাগছে। ধ্রুব ধবধবে সাদা রঙের সোনালি কারুকাজ করা শেরওয়ানি গায়ে সোফায় বসে আছে। ওর মুখ ভয়ঙ্কর গম্ভীর, চোখ দুটো লাল। রক্তিম ইমন সব কাজ সামলে ধ্রুবর পাশে বসল। সেই তখন থেকে ধ্রুবকে এতটা নীরব শান্ত দেখে ও কিছুটা চিন্তিত হয়ে গেল। ধ্রুবর কাঁধে হাত রাখল, এই ধ্রুব, ঠিক আছিস তুই? ধ্রুব উত্তর দিল না। ইমন আবার ডাকল, এই ধ্রুব। ধ্রুব টলমলে চোখে পাশ ফিরে ইমনের দিকে তাকালো। ইমন ভ্রু কুঁচকে চেয়ে আছে ধ্রুবর দিকে। অনেকক্ষণ পর ধ্রুব এবার মুখ খুলল। কম্পিত কণ্ঠে স্রেফ বলল, বিয়েটা কি সত্যিই হচ্ছে ইমন? ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। ধ্রুবর দিকে চেয়ে অবিশ্বাস নিয়ে বলল, ভাই, তুই ভাবির বাপের দেওয়া বিয়ের শেরওয়ানি পরে আছিস, কাজী ওই ঘরে তোর বিয়ের কাবিননামা রেডি করছে, বাস্তবে ফির ভাই। ধ্রুব জবাবে কিছু বলল না। ওর চোখ অন্যরকম হয়ে গেছে, আজ চেনাই যাচ্ছে না ধ্রুবকে। ধ্রুব চুপ হয়ে গেল, আর কথাই বাড়াল না। ইমন মাথা নিচু করে দেখে ধ্রুবর হাত কাঁপছে। ইমন অবাক হয়েছে রইল ধ্রুবর মুখের দিকে। ভালোবাসা ধ্রুবকে কবে এতটা ফুটবল করে ফেলল? এই ধ্রুবর সঙ্গে 6 মাস আগের ধ্রুবর সঙ্গে কোনো মিল নেই, বিন্দু পরিমাণ মিলও নেই। অদিতির হাতে ওই বখাটে ধ্রুব আরও 4 মাস আগেই খুন হয়ে গেছে। অদিতি নিজের রুমে, কাজী অদিতির রুমে আগে নেওয়া হলো। অদিতি ধ্রুবর মায়ের লাল বেনারসি পরে বসে আছে বিছানায়, মুখে সামান্য সাজ, জুয়েলারি বলতে চিকন গলার হার, আর হাতে তৃণার পরিয়ে দেওয়া আংটি। ঠিক এই মুহূর্তে অদিতির কি মনে হচ্ছে সেটা স্বয়ং অদিতি নিজেও জানে না। ওর চোখ মুখে এখনো বিস্ময়। ও বারবার হাত দিয়ে নিজের শাড়ি ছুঁয়ে দেখছে, আংটি ছুঁয়ে দেখছে। এসব সত্যিই ধ্রুবর নামে পড়েছে? ওই বখাটে ধ্রুব ইয়ামিনের নামে? ধ্রুব, অদিতির ওই পাগলাটে প্রেমিকের নামে আজ অদিতি কবুল বলবে? এটা সত্যি বাস্তব তো? অদিতির ভীষণ মাথা ঘুরাচ্ছে এই মুহূর্তে, শরীরটা হেলে পড়তে চাইছে যেন। বহু কষ্টে নিজেকে ধরে রেখেছে ঘর ভর্তি মানুষের সামনে। ফাহিমা একটা প্লেটে খেজুর এনে রাখলেন টেবিলে। তৃণা বাথরুমে গেছে, সেই সুযোগে ফাহিমা অদিতির কাছে এগিয়ে মাথায় শাড়ির আঁচল ভালো করে টেনে ফিসফিস করে বললেন, শহরে যে ছেলের সঙ্গে তোর সম্পর্ক ছিল,
ওই ছেলেটা কিন্তু তোর খবরও নেয়নি। এই যে তোর বিয়ে হচ্ছে, ভালোবাসলে এই কথা সে কোনোভাবে না কোনোভাবেই জানতে পারত। ওই ছেলে খবর নিল একবারও? শোন অদিতি, ধ্রুব ভালো ছেলে, ওদের পরিবার বড়, তুই সুখে থাকবি। ধ্রুবকে যদি কষ্ট দেওয়ার চিন্তা করে থাকিস, আগেই বলে রাখছি, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল এক্ষুনি। ছেলে ভালো, মন দিয়ে সংসার করবি। আমি যেন আমার মেয়ের নামে তার শ্বশুরবাড়ি থেকে বদনাম না শুনতে পাই। তোর বাপ জীবিত আছে এখনো, বন্ধুর সামনে তার ইজ্জত খাইস না, দোহাই তোর। অদিতি শুধু শুনে গেল। ফাহিমা মেয়ের মাথায় আরো ভালো করে আঁচল তুলে দিলেন, কোমরের কাছের শাড়ি ঠিক করে দিলেন। অদিতির খুব ইচ্ছে হলো বলতে, মা, ওই শহরের ছেলেটাই ধ্রুব। মা, তোমার বলা দেখা ভালো ছেলেটাই ধ্রুব, আমি যাকে ভালোবাসি, যাকে ভোলার জন্যে তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। কত বোকা তোমরা মা। ধ্রুব ইয়ামিনকে তোমরা চেনই নি, সে এসেছে মা, আমাকে বিয়ে করার জন্যই সে এসেছে। ধ্রুব আমার ব্যাপারে কোনোদিন দায়িত্বহীন ছিল না। তোমার অদিতি ভুল কাউকে নিজের জীবনে বাছাই করেনি মা। ওসব আর বলা হলো না অদিতির। ফাহিমা বেরিয়ে যেতেই তোফাজ্জল ডাকলেন উনাকে। ফাহিমা এগিয়ে গেলেন। তোফাজ্জল বললেন, কাজী অদিতির রুমে যাবে, তুমি গিয়ে বসো ওখানে, মেয়েকে বুঝিও, অতিরিক্ত কান্নাকাটি যেন না করে। কাজী গ্রামের লোক, কি না কি ভেবে বসে থাকবে। ফাহিমা মাথা নাড়লেন, তারপর আবার যেভাবে এসেছিলেন ওভাবেই ফিরে গেলেন মেয়ের ঘরে। ত্রিনা তখন অদিতির পাশে বসে আছেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে। ত্রিনা তখন অদিতির কানে ফিসফিস করে বললেন, তোমার বরের এত বুদ্ধি, লাভ ম্যারেজকে কি করে অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে দিল, তোমরাও পারো বটে, বলে শব্দ করে হেসে উঠল ত্রিনা ফাহিমার কানে। ওদের হাসির আওয়াজ গেল। ফাহিমা ঘরে ঢুকে মেয়ের পাশে বসলেন। কি নিয়ে হাসছেন ভাবি? ত্রিনা নিজেকে সামলে অদিতির দিকে চেয়ে মজা নিয়ে জবাব দিল, এই তো বুঝাচ্ছি আপনার মেয়েকে, সংসার করবে যার সাথে সে কিন্তু এক পিস। ফাহিম সেটা শুনে গদগদ ভঙ্গিতে শুরু করলেন নিজের মেয়ের গুণগান। অদিতি এমনিতেও অনেক বুঝদার মেয়ে, ভাবি, রান্না পারে, ঘর গোছগাছ করে রাখে ছোটবেলা থেকেই, আপনারা একটু সাহায্য করলেই সংসার চালানো শিখে যাবে, বুদ্ধি আছে ওর। ত্রিনা এসব কথা শুনে সঙ্গে সঙ্গে ফাহিমাকে থামিয়ে দিয়ে হেসে বললেন, ও ঘরে অদিতি কাজ করতে যাবে না, ওর বরের সংসার করতে যাবে। আপনার মেয়ে বরকে খুশি রাখতে পারলেই ওর কাজ শেষ। এটা শুনে ফাহিমা মলিন হেসে মেয়ের দিকে তাকালেন, চোখের চাহনিতেই শাসালেন, পুরনো প্রেমিক তোর সংসারে আসলে তোর খবর আছে। অদিতি হতাশ শ্বাস ছাড়ল। ঠিক তখন তোফাজ্জল কাজী নিয়ে ঘরে ঢুকলেন। কাজী অদিতির সামনে বসতেই বুকের কাঁপুনি এবার যেন দ্বিগুণ বেড়ে গেল ওর। অদিতি আঙ্গুলের নখ দিয়ে বিছানার চাদর খামচে ধরে চোখ বুজল। কাজী অদিতির সামনে বসে সূরা পড়ছেন। আল্লাহর কালাম অদিতির কানে যাচ্ছে। শুনেছে আল্লাহর কালাম পড়েই নাকি একজন বিয়ের মাধ্যমে অপরজনের সঙ্গে সারা জীবনের জন্য জুড়ে যায়। অদিতিও তাহলে কালাম পড়েই ধীরে ধীরে জুড়ে যাচ্ছে ধ্রুবর সঙ্গে। অদিতির চোখ টলমল করে উঠল। ও ঢোক গিলে বিছানার চাদর খাঁচা ধরতেই ত্রিনা ওর অস্থিরতা বুঝতে পেরে হাত চেপে ধরলেন। অদিতির হাত কাঁপছিল। ত্রিনা অদিতির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। ধীরে ধীরে ও শান্ত হয়ে এলো। কাজী এবার জিজ্ঞেস করলেন, 10 লক্ষ টাকা মোহরানা ধার্য করে সৌরভ ইয়ামিনের একমাত্র পুত্র ধ্রুব ইয়ামিনের সঙ্গে তোফাজ্জল হায়াতের কন্যা অদিতি হায়াতের বিবাহ ধার্য করা যাচ্ছে। কন্যা রাজি থাকলে বলুন কবুল। অদিতির পুরো গা যেন কেঁপে উঠল। অদিতি মনে হচ্ছে ওর হৃৎপিণ্ড বাইরে আসবে। বুকে চিড়ে এতটাই জোরে লাফাচ্ছে সেটা মুখ থেকে শব্দই বেরোচ্ছে না, আর হাত কাঁপছে। ত্রিনা ওর কাঁপতে থাকা হাতটা চেপে ধরে। অদিতি চোখের জল ছেড়ে দিল। ফাহিমা বড্ড নরম গলায় বললেন, কবুল বলো মা। অদিতি দুবার জোরে জোরে শ্বাস নিল। তারপর নিচু গলায় ধীরে ধীরে বলল, কবুল। আলহামদুলিল্লাহ, কাজী সশব্দে বললেন। সাইন করতে বলা হয়েছে অদিতিকে। অদিতি কলম হাতে বসে আছে, চোখের সামনে ভাসছে কাবিননামায় লেখা ধ্রুব ইয়ামিন অদিতি হায়াত। নামটা ঢোক গিলে তাকালো আবার অদিতি। চোখ থেকে কাবিননামার উপরেই এক ফোঁটা জল পড়ল। অদিতি ধীর হাতে নিজের নামটা স্বাক্ষর করে দিল বধূর জায়গায়।
তোফাজ্জল এতক্ষণে যেন স্বস্তির শ্বাস ফেললেন। কাজী চলে গেলেন ধ্রুবর কাছে। অদিতি কাজী যেতেই অদিতি ফুপিয়ে কেঁদে উঠল। ফাহিমা দুহাতে অস্থির অদিতিকে আগলে নিলেন। অদিতি মায়ের বুকে মুখ গুজে কেঁদে যায় ফুপিয়ে। এখন থেকে ওর স্বামী ধ্রুবকে নিয়ে আর কোনো সংশয় নেই অদিতির। আর কেউ অদিতিকে কলঙ্কিনী বলবে না। আর কেউ অদিতি ধ্রুবর সম্পর্কে আঙুল তুলবে না। অদিতি ধ্রুবকে নিয়ে খোলা রাস্তায় হাঁটলে কেউ বাঁকা চোখে দেখবে না। খুশিতে মরতে ইচ্ছে করছে ওর। ধ্রুবও কবুল বলেছে। ও কবুল বলার সাথে সাথেই ইমন ঝাঁপিয়ে ধরল ধ্রুবকে। ধ্রুব নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে নিজেদের কাবিননামার দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা ধ্রুবর পাশে। অদিতির নামটুকু কাজী সাইন করার জন্যে কাবিননামা ধ্রুবর হাতে দিলেন। ধ্রুবর হাতে কলম, ওর নামের পাশে অদিতির নামের স্বাক্ষর। ধ্রুব কম্পিত হাতে সেই স্বাক্ষরটুকু ছুঁয়ে দেখে বুকটা এত বেপরোয়া গতিতে ছুটছে কেন। ধ্রুব কলম টেনে খসখসে আওয়াজ স্বাক্ষর করে দিল অদিতির নামের পাশের জায়গায়। রাতে মেহমানদের খাবারের সময়টুকুতে অদিতির শোবার ঘরটায় বাসর সাজানো হয়েছে। অদিতিকে তখন অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃণা অদিতিকে হালকা সাজিয়ে দিলেন চোখে কাজল, ঠোঁটে হালকা রেড লিপস্টিক। ব্যাস এটুকুই। গলায় চিকন চেইন রয়ে গেছে, বেনারসিও এখনো গায়ে। তৃণা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়। হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না। মানে ভারী মেকআপ। আর কি, ওর বাবাও তেমন। কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওইও ক্ষেত্রে সৌরভের মতো আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও ধ্রুবজা বলে। আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। তৃণা হেসে সরে গেল। একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমি ওর সৎ মা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছু জানি। সবটাই ওর বাবার জন্যে। সেই জ্ঞান থেকে বলি, ধ্রুব বাসর ঘরে ঢোকার জন্যে অস্থির হয়ে আছে। খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে, এক ঘরে।